আমার আলোচনার হেডলাইনটা খুব মিসলিডিং। আমি লিখছি যে শেষ সময়ে 46 বিসিএস লিখিত প্রস্তুতি। এখন শেষ সময় বলতে এখানে কতদিন আমরা কিন্তু বলি নাই। শেষ সময় বলতে কি 2 মাস, নাকি 3 মাস, নাকি 4 মাস, এটা আমরা কেউ জানি না। আমরা ধারণা করতে পারি। এখন সে ধারণা সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। যেমন তোমরা যারা হচ্ছে যে আমাকে মোটামুটি ফলো করো, আমি 47 নিয়ে আমার ফোরকাস্ট ছিল যে জুনে পরীক্ষা হইতে পারে, রাইট? তো এখন কিন্তু সেদিকে যাচ্ছে। যেহেতু পিএসসি বলছে পরীক্ষা ওরা মেতে নিবে, সেহেতু পরীক্ষা মোটামুটি জুনে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা জুন ধরে রাখতে পারি, কিন্তু আমরা অবশ্যই প্রস্তুতি মে ধরে করতে হবে প্রিলিমিনারি ক্ষেত্রে। এখন 46 লিখিতর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমাদের পুরো মার্চ মাস কিন্তু রোজা। তোমরা জানো তো রোজা এবার কি মার্চের মনে হয় 1 বা 2 তারিখ থেকে রোজা, এবং 30 বা 31 তারিখে সম্ভবত ঈদ। তাহলে পুরো মার্চ মাসে হচ্ছে তোমার রোজা থাকবে। তাহলে মার্চ মাসে এখানে পরীক্ষা হওয়ার তেমন একটা পসিবিলিটি নাই। যদি ধরি আমরা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিবে, আমরা লিখিতর সেক্ষেত্রে টাইম ফ্রেমটা আমরা এস্টিমেট করতে পারি কিভাবে, যদি আমাদের মার্চ মাস পুরোটা যদি রোজা হয়, তাহলে সেক্ষেত্রে দুটো অপশন। একটা হচ্ছে হয় পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয়া, আর একটা হচ্ছে পরীক্ষা এপ্রিলে নেয়া। এই দুটো অপশন আছে পিএস এর সামনে। ফেব্রুয়ারিতে যদি নেয়, তাহলে যারা পরবর্তীতে যে 10,000 টাকা হলো এদের প্রতি ইনজাস্টিস করা হয়। কারণ ওরা তো সময়ই পাইলো না, ওরা মাত্র ডিসেম্বর জানুয়ারি 2 মাস সময় পেয়েছে। আর আগের 10,000 ওরা কিন্তু অনেক বেশি সময় পেয়েছে। পিএসসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, যে সবার জন্য একই ওরা হচ্ছে যে সুযোগ সুবিধা দিবে। এই লেভেল প্লেইং ফিল্ড যদি রাখতে যায়, তাহলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। এবং পিএসসি আমরা দেখছিলাম যে 45-এর যাদের হচ্ছে যে 44-এর যাদেরকে ভাইবা নিয়ে ফেলছে, ওদেরকে আবারও ভাইবা নেবে, যেহেতু হচ্ছে যে কিছু ভাইবা ওরা আগে নিয়ে নিছে। তাইলে আমরা পিএসসির এই মতলব দেখে মোটামুটি বুঝতে পারি যে পরীক্ষা সেক্ষেত্রে আমাদের এপ্রিলে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা কিন্তু নিশ্চিত না ব্যাপারগুলো, হ্যাঁ, আমার কোনো কথাই তোমরা রেফারেন্স আমরা ধরবা না, হ্যাঁ। সেক্ষেত্রে একজন হচ্ছে এপ্রিলের মধ্যে এসএসসি। আচ্ছা, এসএসসি যদি হয় সেক্ষেত্রে এখানে অপশন হতে পারে যে এসএসসি কি পুরো এপ্রিল মাস জুড়ে হবে কিনা, কারণ আমার এখানে রিটেন পরীক্ষা নেওয়ার জন্য সময় লাগবে 10 দিন ম্যাক্সিমাম, হ্যাঁ। 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে পুরো এপ্রিল মাস জুড়ে এসএসসি পরীক্ষা হওয়ার কথা না। তাহলে যদি এপ্রিল হচ্ছে তোমার যদি না নিতে পারে, তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মেতে যেতে পারে। খুব ওয়াইল্ড কিছু ফোরকাস্ট হচ্ছে, কেউ কেউ বলে যে এমনও হতে পারে 46 বিসিএস লিখিত তোমার 47 প্রিলির পরে হইতে পারে। যদি আমি এটা পুরোপুরি বিশ্বাস করি না, আমার এরকমটা মনে হয় না। তো আমার যেটা মনে হয় যে পরীক্ষা এপ্রিলে নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এপ্রিলে যদি না নিতে পারে, তাহলে একান্ত যদি সমস্যা হয় এসএসসির কারণে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মেতে যেতে পারে। তাহলে আমরা যদি ধরি যে মোটামুটি এপ্রিলে পরীক্ষা যদি হয়, হাতে সময় পাচ্ছি আমরা ডিসেম্বর পুরোটা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, 4 মাস সময় পাচ্ছি। আমি এপ্রিলের পরে যে কোনো সময় হোক সেটা আমরা তো হাতে আমরা আমরা ধরবো না। তাহলে মোটামুটি 4 মাস আমরা ধরে আমরা হচ্ছে একটা প্রস্তুতি আমরা এখন দাঁড় করাবো। এখন ভাইয়া যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়ে যায়, সেটা আমার কিছু করার না, তোমার কিছু করার নাই। তুমি সেক্ষেত্রে সবার জন্য সেম হবে জিনিসটা, তাই না? তবে সেটা সম্ভাবনা খুবই কম। আমি আজকে ওয়েবিনারটা সাজাচ্ছি, প্ল্যানটা আমরা এমনভাবে করছি যে পরীক্ষা যদি তোমার এপ্রিলে যদি হয়, তুমি মোটামুটি মোটামুটি সলিড একটা প্রস্তুতি সেক্ষেত্রে নিতে পারবা। সবাই মনোযোগ দিয়ে আমার সেশনটা শুনো। তোমাদের কার কার জীবনে এরকম অভিজ্ঞতা ঘটছে যে বড় পরীক্ষাগুলো যদি বলি, সেটা হইতে পারে হচ্ছে যে তোমার লাইফে বড় পরীক্ষা কি, তোমার ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিছো, এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তারপরে এমবিবিএসটা হচ্ছে ফাইনাল প্রফেশনাল এক্সাম, অন্যান্যরা তোমাদের ফাইনাল যে এক্সাম সেগুলো। পরীক্ষার মাত্র অল্প কিছুদিন আগে বা 1 মাস 2 মাস আগে অনেক পড়াশোনা করে তুমি পাশ করে ফেলছো। তোমার লাইফে এরকম কার কার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে, একটু কমেন্টে লিখো। রিটেনের 1 মাস আগে নোটিশ দিবে নুসরাত। কার কার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে যে পরীক্ষাতে 2-3 মাস আগে সারা বছর তুমি পড়াশোনা করো নাই, পরীক্ষার মাত্র 2-3 মাস আগে তুমি পড়াশোনা করে জানুয়ারি তোমরা গেলে যাইতে পারবা, সমস্যা নেই। মানে তোমার তো এক্ষেত্রে 7 থেকে 10 দিনের মতো লাগবে। হুম? শুধু হচ্ছে রেগুলার ছিল, হ্যাঁ। তার মানে এখানে অনেকেই আছে যারা এরকম পরীক্ষার আগে মোটামুটি 2-3 মাস আগে পড়াশোনা করে মোটামুটি ওরা হচ্ছে যে ভালো করছে, এরকম অনেক রেকর্ড আছে। আজকে 47তম প্রিলি নিয়ে কিছু বলবো না ভাইয়া। 47তম প্রিলি নিয়ে সম্ভবত আমাদের হচ্ছে যে আগামী রোববার এবং সোমবার ওয়েবিনার আছে। রোববার জেনারেলদের জন্য, সোমবার হচ্ছে যে ডাক্তারদের জন্য, হয় ওখানে তুমি জয়েন করো। অনেকের অভিজ্ঞতা আছে।
তাহলে আমরা প্রথমে আমাদের মনের মধ্যে বিশ্বাসটা আনতে হবে যে আমি আমার লাইফে অতীতেও অনেক পরীক্ষা 2 থেকে 3 মাস আগে প্রস্তুতি নিয়ে সফল হয়েছি। আমার পক্ষে সম্ভব, আমি যোগ্য। এই বিশ্বাসটা আগে আনতে হবে। কারণ যখন তুমি হঠাৎ করে তুমি রেজাল্ট চলে আসছো তোমার, এখন তোমাদের না নার্ভাসনেস চলে আসে, এতদিন তো আমি রিটেনের জন্য পড়ি নাই। যারা পিটিওর কম্বো ব্যাচে ভর্তি ছিল ওদের জন্য ওদের প্রচুর লাভ হয়েছে, তাই না? তোমাদের ইংলিশ শেষ হয়ে গেছে, ম্যাথ অনেক কিছু করে ফেলছে, আমাদের ভালোই লাভ হয়েছে যারা কম্বো ব্যাচে যারা ছিল, তাই না? ওকে, এখন যারা এতদিন রিটেন কেন্দ্রিক পড়াশোনা করে নাই তাদের জন্য হঠাৎ করে যেন মাথা আকাশ ভেঙে পড়ছে যে কি হবে, এখন পরীক্ষা কবে হবে, হ্যাঁ, টেনশনের ব্যাপার। তাহলে আগে তোমাকে বিশ্বাসটা করতে হবে আমি আমার জীবনে এর আগেও পরীক্ষার আগের 2-3 মাস কঠোর পরিশ্রম করে ভালো করছি, আমার দ্বারা সম্ভব, আই এম ওর্দি, আমি যোগ্য। এই বিশ্বাসটা মনের মধ্যে আনতে হবে। এই বিশ্বাস মনের মধ্যে যখন আসবে তোমার কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, সো বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। অর্ধেক কাজ কিন্তু ডান। যেহেতু তুমি বিশ্বাস করছো তোমার দ্বারা সম্ভব, তাইলে আগামী মোটামুটি 3 থেকে 4 মাস তোমার কাজ হবে শুধুমাত্র পড়ার টেবিল আর খাওয়ার টেবিল। পড়ার টেবিল আর খাওয়ার টেবিল ছাড়া তোমার আর কোনো কাজ কাম নাই। যদি তুমি চাকরি বাকরি যদি করো, মেহরবানি করে তুমি ডিসেম্বর 1 তারিখ থেকে তুমি লিভ নিয়ে নাও। হ্যাঁ, তুমি যে অন্য কিছু যদি করো, মেহরবানি করে তুমি লিভ নিয়ে নাও। যাদের এফসিবিএস ট্রেনিং, তারা সেক্ষেত্রে হচ্ছে যে জানুয়ারি থেকে ট্রেনিংটা ডিসকন্টিনিউ করতে পারো। হ্যাঁ, আর জানুয়ারিতে এফসিপিএস যারা দিবা, যাদের মোটামুটি একটা প্রস্তুতি আছে, আমি বলবো তুমি এখন মোটামুটি তুমি রিটার্নের প্রস্তুতি শুরু করে দাও। কারণ তুমি এফসিপিএস এর চান্স জীবন আর বহুত পাবা, তুমি জুনও ধরতে পারবা, হ্যাঁ, জুলাইতে ধরতে পারবা। বিসিএস তোমার এক বিসিএস যদি পিছনে পড়ে যাও, কেরিয়ারে তুমি পিছনে পড়ে গেলা। কিন্তু এফসিপিএস তুমি যদি একটু পরও পাস করো, তোমার কেরিয়ারের মধ্যে খুব বেশি কিছু আসা যাবে না। কিন্তু বিসিএস এক বেস জুনিয়র হয়ে গেল মানে তুমি তোমার জুনিয়র লোকজন আন্ডারে চাকরি করতে হবে। তোমার জুনিয়র সে তোমার বস থাকবে। যেমন 46-এ যে ক্যাডার হবে আর 50 বিসিএস যে ক্যাডার হবে, তাহলে ও 4 ব্যাচ সিনিয়র। মনে রাখবা তোমার ক্যারিয়ারের সিনিয়রিটি নির্ধারিত হবে শুধুমাত্র বিসিএস এর ব্যাচ অনুযায়ী। তুমি কবে এফসিবিএস পাস করছো সেটা কোনো ম্যাটার না। তাহলে জুনিয়রের আন্ডারে যদি চাকরি করতে না চাও, তাহলে তাড়াতাড়ি বিসিএসটা তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে। চান্স পাইছে যেহেতু তুমি রিটার্নটা ভালো করে দিয়ে ফেলো। তাই তুমি বিশ্বাস করছো তুমি পারবা, এখন আসো আমরা সেটা কর্মে বাস্তবায়ন করব। হ্যাঁ, তা আজকে যেগুলো আলোচনা করব আমরা, লিখিত পরীক্ষা সিলেবাসটা কেমন হবে, এ অল্প সময় তুমি গুছাবা কিভাবে, আর কোন কোন সাবজেক্টে তুমি গুরুত্ব দিবা। একটু সিলেবাসটা হালকা করে দেখে আসি, তোমরা জানো, তারপর আমি একটু বলতেছি। এখানের মধ্যে যারা শুধুমাত্র জেনারেল ক্যাডারের পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা 200, ইংরেজি 200, জিকে হচ্ছে 300, গণিত 100, বিজ্ঞান 100, টোটাল 900। যারা শুধু জেনারেল ক্যাডারের পরীক্ষা দিবে, যারা শুধু টেকনিক্যালে পরীক্ষা দিবে, এখানে কয়েকজন বোধ ক্যাডার লিখছে যারা হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডারের আন্ডারে যারা এমবিবিএস ডিগ্রি আছে, তাদের জন্য টেকনিক্যালের মধ্যে 2টা পোস্ট আছে। একটা হচ্ছে সহকারী সার্জন, আর একটা হচ্ছে মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং। এই দুটা কিন্তু একটা টেকনিক্যাল ক্যাডারের, টেকনিক্যালি ধরবো আমরা এটাকে। কারণ শুধুমাত্র সে মেডিকেল সায়েন্স একবার পরীক্ষা দিবে, তার সাবজেক্ট রিলেটেড। ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আলাদা করে কোনো পরীক্ষা নাই। হ্যাঁ, তাহলে যারা এমবিবিএস তাদের জন্য 2 রকমের কি আছে, টেকনিক্যাল পোস্ট আছে। যারা সিভিল থেকে তাদের টেকনিক্যালি অনেকগুলো পোস্ট আছে। ট্রিপলি থেকে যারা, তাদের অনেক পোস্ট আছে। শুধুমাত্র সিএসসি থেকে তোমার টেকনিক্যালে ওদের আইসিটি ইনস্ট্রাক্টর বা আদার্স অল্প কিছু পোস্ট আছে। হ্যাঁ, খুব বেশি ভেরিয়েশন নাই পোস্টের মধ্যে। বোটানি থেকে যারা, তাদের জন্য তোমার বোটানি লেকচারের পোস্ট আছে, আবার তোমার ফরেস্ট্রির পোস্ট আছে, জুলজি সেম, ফরেস্ট্রি রিলেটেড কিছু পোস্ট আছে এরকম। হ্যাঁ, তোমরা প্রজ্ঞাপনে তোমরা জানো এই বিষয়গুলো, তোমরা সবাই জানো। হ্যাঁ, আমি নতুন করে এটা বলার কিছু নেই। তাহলে যারা টেকনিক্যাল, শুধু টেকনিক্যাল যারা, তারা বাংলা 100 নম্বর পরীক্ষা কম দিবে। তাহলে ওরা শুধুমাত্র বাংলা প্রথম পত্র দিবে, 3 ঘন্টা পরীক্ষা হবে তাদের, শুধুমাত্র বাংলা প্রথম পত্র। ইংরেজি 200 ঠিক আছে, জিকে 300 ঠিক আছে, গণিত ঠিক আছে। তাহলে তারা বাংলা 100 নাম্বার কম দিবে, বিজ্ঞান পরীক্ষা তারা দিবে না। এই 200 নাম্বারের বদলে তারা নিজের সাবজেক্ট রিলেটেড 200 নম্বর পরীক্ষা দিবে। যে ডাক্তার, সে মেডিকেল সায়েন্স দিবে। এমবিবিএস যে, সে মেডিকেল সায়েন্স দিবে। যে ডেন্টাল সার্জন, সে দিবে ডেন্টাল সায়েন্স রিলেটেড 200 নাম্বার দিবে। যে সিভিল, সে সিভিল থেকে তোমার 200 দিবে। যে সিএসসি থেকে, সে সিএসসি এডুকেশন আছে, হ্যাঁ এডুকেশন আছে, রাইট, আইসিটিতে এডুকেশন আছে, তাহলে সে হচ্ছে তার নিজের সাবজেক্টের উপর দিবে। এই হলো সাবজেক্ট রিলেটেড তার 200। হ্যাঁ, যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিচ্ছ, তার মানে সে ডাক্তার, তার আবার অ্যাডমিন, ফরেন ট্যাক্স, অডিট এগুলো লাগবে। সে ইঞ্জিনিয়ার, তাহলে সিভিল থেকে সে অ্যাপ্লাই করছে, আবার তার হচ্ছে যে ওদিক দিয়ে তোমার ফরেন অ্যাডমিন, ট্যাক্স, অডিট এগুলো লাগবে। হ্যাঁ, তাহলে যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করছে, তারা হচ্ছে ইংরেজি 200 দিবে, জিকে 300 দিবে, গণিত দিবে, বিজ্ঞানও দিবে,
সাবজেক্ট রিলেটেড 200 দিবে, সবই দিবে। এইখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বাংলা এখন থেকে 300, এটা গত 45তম বিসিএস থেকে কার্যকর হয়েছে। যারা বোধ কাটারে দিবে তারা বাংলা প্রথম পত্র একদিন দিবে 3 ঘন্টা 100 নম্বর, আবার বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে 200 নম্বর পরীক্ষা দিবে, টোটাল 300 নম্বর পরীক্ষা দিবে। আগে সিস্টেমটা ছিল যারা বোধ কাটারে অ্যাপ্লাই করবে তারা বাংলা 200 নম্বর পরীক্ষা দিবে, এটাই তাদের যথেষ্ট। এটা এখন এখানে প্রবলেমটা ছিল যারা বোধ কাটারে অ্যাপ্লাই করে শুধু টেকনিক্যালি পরীক্ষা দেয়, অ্যাপ্লাই করছে বোধ কাটারে, কিন্তু সে কি করলো, সে বাংলা দ্বিতীয় পত্র আনসারই করলো না, 4 ঘন্টায় সে শুধু বসে বসে 100 নম্বর লিখলো। এই প্রবলেমটা দূর করার জন্য 45 বিসিএস থেকে নতুন নিয়ম করা হয়েছে, যারা বোধ কাটা দিবে সে বাংলা 100 নম্বরে দিতে হবে, বাংলা 200 নম্বরে দিতে হবে। তাহলে এখানে পাস ফেল হিসাব করা হবে কিভাবে? আমরা জানি লিখিততে 5 নম্বর হলো 450, তো কোনো সাবজেক্টে 30%-এর কম পাইলে সেটা যোগ হবে না। যেমন ইংরেজিতে 200 নম্বর, 60-র কম পাইলে সেটা যোগ হবে না। টোটাল তোমাকে 450 পাইতে হবে, সব মিলে 450, 900-তে। এখন এই 900 হিসাবটা কিভাবে করা হবে? যে জেনারেল ক্যাডার, তার বাংলা 200, ইংরেজি 200, জিকে 300, গণিত 100, বিজ্ঞান 100, এই 900-তে সে কত পাইছে সেটা দেখা হবে। এই 900-তে যদি সে 450 পায় তাহলে সে পাস। যে টেকনিক্যালি পরীক্ষা দিছে সে বাংলা 100, ইংরেজি 200, জিকে 300, গণিত 100 এবং সাবজেক্ট রিলেটেড 200, এই 900-র মধ্যে 450 পেলে পাস। হ্যাঁ, শুধু টেকনিক্যালি যে পরীক্ষা দিছে। এখন বোথ ক্যাডারে যে পরীক্ষা দিছে, ধরলাম আমাদের ওর নাম হচ্ছে সাদ্দাম, সে হচ্ছে এমবিবিএস, এখন সে বোথ ক্যাডারের পরীক্ষা দিছে, তার হেলথও আছে, আবার ওই দিক দিয়ে সে জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দিচ্ছে, তাহলে তার পাস ফেল নির্ধারিত হবে কিভাবে? সে কিন্তু বাংলা কয়বার পরীক্ষা দিতে হবে বলো তো? সাদ্দাম এমবিবিএস ডক্টর বোথ ক্যাডারে অ্যাপ্লাই করছে, বাংলা তাকে পরীক্ষা কয়বার দিতে হবে? বাংলা পরীক্ষা তাকে কয়বার দিতে হবে? বাংলা পরীক্ষা তাকে 2বার দিতে হবে। প্রথমে একদিন যাবে 3 ঘন্টা 100 নম্বর পরীক্ষা দিবে, প্রথমে একদিন যাবে 3 ঘন্টা 100 নম্বর পরীক্ষা দিবে, সেদিন অন্যান্য টেকনিক্যালের পরীক্ষা দিবে। আরেকদিন সে যাবে, ওদিন সে বাংলার 4 ঘন্টায় 200 নম্বর পরীক্ষা দিবে। তার মানে সাদ্দাম সে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে হবে একদিন 100 নম্বরের, বাংলা 200 নম্বর পরীক্ষা একদিন দিতে হবে। এটা 4 ঘন্টায়, এটা হচ্ছে 4 ঘন্টায়, আর এটা 3 ঘন্টায়। তাকে বাংলা 2 দিনে যাইতে হবে। বাংলার 100 নম্বর হিসাব হবে টেকনিক্যালের সাথে, এখানে দেখাবে 450 পাইছে কিনা, আর এই 200 নম্বর হিসাব হবে এইখানে এইটার সাথে, এই জেনারেলের 900-র সাথে হিসাব হবে। এখন কি কি হইতে পারে? হইতে পারে সাদ্দাম জেনারেলের 900-তে সে 5 নম্বর তুলতে পারে নাই, তাহলে রেজাল্ট আসবে সাদ্দাম পাস ইন টেকনিক্যাল ক্যাডার, শুধু এটাতে পাস করছে। হইতে পারে সাদ্দাম টেকনিক্যালের মধ্যে নিয়ে সাবজেক্ট রিলেটেডটা ঠিক মতো দেয়ই নাই, এটা ফেল করছে, তার টার্গেট হচ্ছে জেনারেল ক্যাডারে যাবে, তাহলে আসবে যে সে পাস ইন জেনারেল ক্যাডার, ফেল ইন টেকনিক্যাল ক্যাডার। আবার হইতে পারে সে জেনারেলও পাস করছে, টেকনিক্যালও পাস করছে, পাস ইন বোথ ক্যাডার। ভাবে কিন্তু একদিন হবে, এরকম না যে বোথ ক্যাডার জন্য ভাবে 2 দিন হবে, এরকম না, বোথ ক্যাডার হলে ভাবে তার একদিনই হবে। আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন সিস্টেম বোঝার পরে আচ্ছা একটা কোশ্চেন থাকে, ভাই আমি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করছি, কিন্তু আমি চাচ্ছি যে এখন এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার টার্গেট হচ্ছে যে টেকনিক্যালটা পাওয়া, সেক্ষেত্রে আমি অ্যাবসেন্ট থাকবো কি না? আমি না, তুমি অ্যাবসেন্ট থাকবে না, তুমি কোনো পরীক্ষা অ্যাবসেন্ট থাকবে না, অ্যাবসেন্ট থাকলে তোমার সমস্যা হবে। তুমি কোনো পরীক্ষা অ্যাবসেন্ট থাকবে না, তুমি দরকার হলে ওখানে বাংলা 200 নম্বর যায় তুমি কিছু একটা লিখে লিখে দিয়ে আসো, তুমি হ্যাঁ তুমি যা পারো টুকটা গেলে তুমি এখানে ফেলে আসবে, কিন্তু তুমি অ্যাবসেন্ট থাকতে পারবে না। তুমি বোধ কাটা দিলেও তুমি বাংলা 200 নম্বর মিস করবে না, তুমি পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করবে, তুমি আগডুম বাগডুম কিছু একটা লিখে দিয়ে চলে আসলা, তুমি জানো যে তুমি ফেল করতেছো এখানের মধ্যে, তোমার টার্গেট হচ্ছে টেকনিক্যাল শুধুমাত্র, কিন্তু বোধ কাটা আবেগের বসে তুমি অ্যাপ্লাই করে ফেলছো, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাকে, অ্যাবসেন্ট থাকলে হবে না কিন্তু। না, কোনো সাবজেক্ট তুমি অ্যাবসেন্ট দিতে পারবে না। তুমি হ্যাঁ বোধ দিয়ে তুমি হচ্ছে যে বিজ্ঞান আছে পরীক্ষা দিবা, পরীক্ষা দিবা তুমি এমনি খাতা ফাঁকা রাখো বা কিছু একটা লিখো, তুমি একদম একদম কিছু একটা তুমি লিখলা, তুমি কিন্তু অ্যাবসেন্ট থাকতে পারো, অ্যাবসেন্ট থাকলে শেষ, অ্যাবসেন্ট থাকা যাবে না, এমনি পরীক্ষা দিতে যাইতে হবে পরীক্ষার মধ্যে। তাহলে আমাদের অ্যাবসেন্ট থাকার ইস্যুটা মোটামুটি শেষ হইলো। এবার আসো যারা মোটামুটি তোমার হচ্ছে যে বিজনেস লাইনে পড়াশোনা করছো, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছো, তারা শর্ট অ্যানালাইসিস সবাই মোটামুটি জানো। আমরা এখানে একটু শর্ট অ্যানালাইসিস করি। তুমি আগে ঠিক করো যে এই 900 নম্বরের মধ্যে তোমার স্ট্রেংথ কোন জায়গায়, উইকনেস কোন জায়গায়, অপরচুনিটি কোন জায়গায়। থ্রেড সবার জন্য কমন একটা থ্রেড আছে, থ্রেড হচ্ছে পরীক্ষা যদি বাই চান্স ফেব্রুয়ারিতে হয়ে যায়, এটা সবার জন্য থ্রেড, এটা এটা তোমার হাতে নাই। তাহলে এটা তোমার যেহেতু থ্রেড তোমার হাতে নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, তোমার হাতে নাই, ফেব্রুয়ারিতে পরীক্ষা নিলে কি আর হবে, তুমি দিবা পরীক্ষা, সম্ভাবনা কম, এটা একটা থ্রেড আছে, এটা সবার জন্য এটা কমন থ্রেড। ফেব্রুয়ারিতে যদি হয়ে যায় পরীক্ষা তাহলে আমরা সেটা মাথা থেকে আপাতত ফালাই দিই, এটা আমাদের কন্ট্রোলে নাই। তাহলে আমরা দেখব যে আমাদের স্ট্রেংথ কোনগুলো,
উইকনেস কোনগুলো, অপরচুনিটি কোনগুলো আমরা নিতে পারি। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হবে। আমি একটা জেনারেল একটা ইনস্ট্রাকশন দিব, তুমি তোমার সাথে মিলিয়ে নিবা যে তুমি কোনটা এখানের মধ্যে ফলো করবা। তাহলে যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা এরকম আগডুম বাগডুম প্রস্তুতি না দিয়ে আমাদের কি করতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে। একদম সলিড প্ল্যান করতে হবে যে এতদিন এতদিন এটা আমরা এমনি পড়বো। হ্যাঁ, এখন কেউ একটা একটা সাবজেক্ট শেষ করতে পারে, কেউ আবার সকালবেলা এক সাবজেক্ট বিকেলবেলা এক সাবজেক্ট এরকমও পড়তে পারে, দিনের মধ্যে দুই তিন সাবজেক্ট পড়তে পারে। সেটা এক একজনের পার্সোনাল চয়েস। এই রেকর্ডিংটা ইউটিউবে ইনশাল্লাহ পাওয়া যাবে, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে। এখন আমি এখানে আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিছু প্ল্যান দিচ্ছি তোমাদেরকে, তোমার ভালো লাগলে ফলো করবে, না তুমি তোমার নিজের এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। যারা টেকনিক্যালে পরীক্ষা দিচ্ছ, অনলি টেকনিক্যাল, অথবা বোথ কাটারের পরীক্ষা দিলেও তোমার টার্গেট এখন বোথ কাটারে যাবা না, তোমার টার্গেট হলো শুধু টেকনিক্যালে তুমি দিবা বাংলা দ্বিতীয় পত্রটা, বাংলাটা জাস্ট তুমি এমনি অ্যাপিয়ার করে চলে আসবা, তোমার টার্গেট টেকনিক্যাল। তুমি এক্ষেত্রে টার্গেট করবা ম্যাথ মেন্টাল 100, তোমার সাবজেক্ট রিলেটেড 200, বাংলা প্রথম পত্র 100, ইংরেজিতে 200। এখন তুমি বলবা যে এইটা টার্গেট করে আমার কি সুবিধা হবে। দেখো, ম্যাথ মেন্টালে কিন্তু তোমার এখানে 70+ তোলা কিন্তু খুব কঠিন কিছু না, মোটামুটি তোমার যারা পরীক্ষা দেয় মোটামুটি কমন ম্যাথগুলো যারা করে, আর ম্যাথ প্রশ্ন দিন দিন আরো ইজি হচ্ছে, আর স্ট্রাকচার্ড হচ্ছে। কেন? কারণ বারবারই প্রশ্নটা আসতেছে যে কঠিন ম্যাথ প্রশ্ন করলে আর্টসের স্টুডেন্টরা বঞ্চিত হয়। এই দৃষ্টিকোণ থেকে ওই যে লেভেল প্লেইং ফিল্ড, বলে ম্যাথ প্রশ্ন কঠিন করলে ইঞ্জিনিয়াররা বেশি উপকার পায়, আর্টসের স্টুডেন্টরা বঞ্চিত হয়, সেই দৃষ্টিকোণ থেকে এখন ম্যাথ প্রশ্ন আরো স্ট্রাকচার হয়ে যাচ্ছে, ম্যাথ প্রশ্ন আরো ইজি করে ফেলতেছে দিন দিন। হ্যাঁ, তাইলে আমি যদি মেন্টালের মধ্যে 50টা এমসিকিউ আছে, তোমার প্রিলির জন্য অলরেডি এমসিকিউ গুলো পড়ছো, আবার রিভিশন দিলে আর কি, তাহলে ম্যাথ মেন্টাল আমি 70+ যদি ধরি, তোমার সাবজেক্ট রিলেটেড তুমি যদি খুব ভালো করে পড়াশোনা যদি করো, এখানে মোটামুটি 130+ সবাই পায় এখানের মধ্যে, সাবজেক্ট প্লাস সবাই ভালো করে। এমবিবিএসটা তো তোমার 140ও পাই, 40-এর উপরও পাই এখানের মধ্যে, যেহেতু এখানের মধ্যে শর্ট টাইপের কোশ্চেন। 45 ম্যাথ কয়েকটা ম্যাথ উত্তর ভুল ছিল, উত্তরের প্রবলেম ছিল, কঠিন বলতে উত্তরের প্রবলেম ছিল। যাই হোক, আমরা পিএসসির কাছ থেকে এবার আরো তোমার হচ্ছে যে সতর্কতা আশা করি, উত্তর প্রবলেম থাকার কারণে কয়েকজন ঝামেলা করে ফেলছে। বাংলা প্রথম পত্রের মধ্যে আমরা ধরলাম এখানের মধ্যে আমাদের 65+, যদি এখানে 70 তোলা যায়। ইংরেজিতে ভালো করা খুবই কঠিন, কিন্তু আমরা কিছু এখানে কমন জিনিসপত্র ফলো করলে, বিশেষ করে ইংরেজির প্রথম পত্রের দিকে যদি আমরা যদি বেশি নজর দিই, তো আমাদের 120+ তোলা বেশি কঠিন হবে না। তো বলো তো এখানের মধ্যে, তাহলে 130 এবং 120 হলে 250, হ্যাঁ, এই হলো 70, তাহলে 320 এবং হলে 385, তাই না? 385+ হয়ে গেল তোমার, রাইট? এখন তুমি তোমার স্ট্রেংথ এবং উইকনেস অনুযায়ী, যেমন কিছু ডক্টর ম্যাথ ভুলে গেছে, স্বাভাবিক, 5 বছর এমবিবিএস এর মধ্যে ম্যাথ করে নাই, হ্যাঁ, এটা ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। যারা টিউশন করছে ওদের মনে আছে, অনেকে ভুলে গেছে, স্বাভাবিক। সেক্ষেত্রে তুমি টার্গেট নিতে পারো, তোমার ম্যাথের টার্গেট নিতে পারো, ম্যাথের মধ্যে তোমার টার্গেট নেমে আসবে হয়তো 20 থেকে 25, 20 থেকে 25। মেন্টালে তোমার টার্গেট থাকবে তোমার 35, হ্যাঁ, অথবা ম্যাথে টার্গেট থাকবে তোমার 20, মেন্টালে 35, তাহলে 55 থাকবে তোমার ম্যাথের টার্গেট তোমার, হ্যাঁ, 55 থেকে 60 থাকবে তোমার টার্গেট, তুমি এবার নিজের অপটিমাইজ করে নিলা। সেক্ষেত্রে তোমার সাবজেক্ট রিলেটেড তোমার পড়াশোনা বাড়া দিতে হবে, যাতে এখানে 140 থাকে তোমার, বাংলাতে তোমার 70 থাকে তোমার, ইংলিশে ইংলিশে যাতে একটু বেশি থাকে। মানে এই প্ল্যানটা তুমি তোমার মতো অপটিমাইজ করে নাও। কিন্তু যার ম্যাথ মেন্টাল কিছুটা মনে আছে, প্রিলির জন্য তুমি ভালো করে করছো, এখন ওটা রিভিশন দিলে হয়ে যাবে। তুমি ম্যাথ মেন্টাল অবশ্যই তুমি ভালো 70 তুমি টার্গেট এখানের মধ্যে অবশ্যই তুমি রাখবা। তাহলে 385 যদি হয়ে যায়, বেশিরভাগ টেকনিক্যাল ক্যাডারে, বেশিরভাগ টেকনিক্যাল ক্যাডারে যতগুলো সিট অতগুলো তোমার হচ্ছে যে ক্যান্ডিডেট পাওয়া যায় না। কিন্তু যেহেতু এবার 20,000 পাস করাইছে, সেহেতু এবার মোটামুটি তোমার ক্যান্ডিডেট আছে, যেহেতু এবার 20,000-এর মতো তোমার পাস করাইছে। ডাক্তারদের ক্ষেত্রে আমরা ধরতে পারি যে 1600 যদি সিট থাকে, তাহলে এমবিবিএস আমার ধারণা 1,000 মতো চান্স পাইছে। বিডিএস একজন বলে 500, বিডিএস সিট অবশ্য কম। তাহলে এমবিবিএস 1,000 যদি এখানের মধ্যে তোমার হচ্ছে যে চান্স পেয়ে থাকে, সেক্ষেত্রে সহকারী সার্জন এবং তোমার হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং দুটো মিলে 1700+ পোস্ট আছে। তার মানে এমবিবিএসটা বিশেষ করে যারা হেলথ কমেন্ট করছো, তোমরা মোটামুটি রিটেনে 450 পেলে মোটামুটি তুমি ক্যাডার হয়ে গেছো। কারণ স্টিল আমরা এটা বলতে পারি যে এমবিবিএস থেকে যতজন তোমার হচ্ছে যে যতগুলো সিট ততগুলো এখনও আমরা বলতে পারি যে এতজন পিলি এখনও পাস করে নাই। তা যদি পাস না করে থাকে, তাহলে তুমি রিটেন 5 নাম্বার তুলতে পারলে তুমি মোটামুটি ক্যাডার হয়ে গেছো। ডেন্টালের ক্ষেত্রে তোমার কম্পিটিশনে যাইতে হবে, তাহলে ডেন্টালের ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে 500+, ডেন্টাল টার্গেট 500+, এমবিবিএস টার্গেট 450+। এখন হচ্ছে অন্য টেকনিক্যাল যারা,
অন্য টেকনিক্যাল দেখে তো তোমার অবশ্যই একটা প্রতিযোগিতা যাইতে হবে, যেহেতু এখানে 20,000 টাকা আছে, সেহেতু তোমার যতগুলো সিট ডেফিনেটলি তোমার সিট আছে বেশি লোকজনের টিকছে। তাহলে তোমার টার্গেট থাকবে সেক্ষেত্রে 520 বা 530 প্লাস, কারণ এটা মোটামুটি সেফ স্কোর। টেকনিক্যালি ইউজুয়ালি তোমার হচ্ছে যে আমরা 500 বা 510 এগুলো সেফ স্কোর, 500 510 সেফ স্কোর, কিন্তু জেনারেল ক্যাডারের জন্য 530 প্লাস তোমাকে টার্গেট করতে হবে। তাহলে তোমার টার্গেট অনুযায়ী কারো টার্গেট 450 প্লাস পাইতে হবে, কারো টার্গেট 500 প্লাস পাইতে হবে, কারো টার্গেট হচ্ছে যে 510 প্লাস পাইতে হবে, কারো টার্গেট 530 প্লাস পাইতে হবে। তা সেই টার্গেটের মধ্যে দেখো এখান থেকে তুমি কত ইনশিওর করতে পারো। এখন তুমি বললা যে ভাই এখান থেকে ইনশিওর করার আমার সুবিধাটা কি, সুবিধা তোমার জিকের উপর কোনো প্রেশার নাই, আমার জিকের উপর কোনো প্রেশারটা নিলাম না। যারা জেনারেল ক্যাডার তারা ম্যাথমেটিক্যাল 100, বিজ্ঞান 100, বাংলা 200, ইংরেজি 200, তাইলে এই 600-এর মধ্যে তুমি হিসাব করো যে তুমি এখানের মধ্যে কত তুলতে পারবা, তোমার দ্বারা কত পসিবল। দেখো আমি দুটো অ্যানালাইসিসের মধ্যেই, দুটো প্ল্যানের মধ্যে জিকে রাখি নাই, কারণ আমরা এই 2 থেকে 3 মাসের মধ্যে তুমি জিকে পড়ে উড়াই ফেলতে পারবে না। তুমি জিকে একদম কিচ্ছু না পড়লে তুমি যত পাবা, এই 2 3 মাস তুমি জিকে অনেক পড়লে তার সাথে 10 নম্বর বেশি পাবা। ধরো বিডিএফ এর যে তোমরা সবাই প্রিলি পাস করছো, বিডিএফ এর তুমি কিচ্ছু পড়লা না, তুমি একদম কিছুই পড়ো না, আজকে থেকে পর থেকে কিছুই পড়ো না তুমি, আর ধরো না তুমি, তুমি 90 থেকে 100 পাবা। অনেক পড়লে তুমি 130 পাবা, 30 নম্বর পার্থক্য, তুমি কিচ্ছু পড়ো না তাহলে তুমি 100 পাবা, মানে 90 থেকে 100, অনেক পড়লে 130 প্লাস পাবা তুমি। ইন্টারন্যাশনাল তুমি যদি এখন থেকে কিচ্ছু যদি না পড়ো তাহলে তুমি 40 থেকে 50 পাবা বা 45 পাবা। কিচ্ছু পড়ো না আজকে থেকে, একদম কিছু পড়ো না তুমি, 40 45 বা 50। অনেক পড়লে তুমি 60 প্লাস বা 65 প্লাস পাবা। তার মানে জিকে তুমি অনেক কিছু পড়া আর কিছু না পড়ার মধ্যে খুব বেশি পার্থক্য নাই রিটেনের মধ্যে। এটা সবার জন্য বলবো না, যারা প্রিলি পাস করছে তাদের জন্য আমি বলতেছি। তাহলে আমার অপিনিয়ন হচ্ছে যারা প্রিলি পাস করছে একবার, তারা যদি জিকে কিছু না পড়ে সে যত পাবে, সে জিকে অনেক কিছু পড়লে, অনেক বেশি পড়লে হয়তো তাতে 10 15 নম্বর বেশি পাবে, এর চেয়ে বেশি পার্থক্য হবে না। কিন্তু তুমি যদি ম্যাথমেটা যদি না পড়ো, তুমি যদি হচ্ছে যে ইংরেজি যদি তুমি না পড়ো, বাংলা প্রথম পদে তুমি যদি না পড়ো, বিজ্ঞান যদি না পড়ো, তাহলে তোমার নম্বরের অনেক বেশি পার্থক্য হয়ে যাবে। ম্যাথ মানে তুমি না পড়লা, তুমি তুমি এখানে 30ও পাবা না ঠিক মতো, পার্থক্য অনেক বেশি হয়ে যাবে। ওকে। আদনান বলছে বিডি ইন্টারফারেন্স কিছু পারেন নাই, একদম জিরো। তুমি কি প্রিলি পাস করছো না প্রিলি পাস করো নাই? আদনান, যদি প্রিলি পাস না করে থাকো তাহলে তো এখানে আজকে আমার জন্য তোমার জন্য, আমি শুধু প্রিলি পাস করা লোকজনের জন্য বলতেছি, অনলি প্রিলি পাস করা লোকজনের জন্য বলতেছি। তা আমার টোটাল প্ল্যানের মধ্যে জিকে নাই ভাই, একদমই কি নাই না, আছে একটু পরে আছে। জিকে একদমই প্ল্যানের মধ্যে বাদ দেবো কেমন, জিকে আমার প্ল্যানে আছে। তোমার জিকের জন্য আমরা নির্ভর করবো না, জিকে আমরা পরে প্ল্যানে রাখছি, আমরা আসবো সেই দিকে। তা আপাতত প্ল্যানের মধ্যে আমার জিকে না, জিকে আমরা পরে আসতেছে, জিকে নিয়ে কথা বলবো পরে কি করবো জিকে নিয়ে। ও পাস করছো, পাস করলে তুমি জিকে এমনি পারবা, সমস্যা নেই। তো বাংলা লিখতে পারো না, বাংলা লিখতে পারলে হবে। আপাতত জিকের মাথা থেকে ফালাই দাও, জিকে আমরা শেষের দিকে আমরা জিকে নিয়ে আমরা সুন্দর প্ল্যান দিচ্ছি, সেটা তুমি দেখবা। আসো, প্রথমে আমরা দিলাম গণিত প্রস্তুতি। এবং ওই যে সবার জন্য হোমিওপ্যাথিক ওষুধের মতো এরকম কিছু নাই। এখন ধরো যে ম্যাথে খুব দুর্বল, যার মনে হচ্ছে সে ম্যাথে অত ভালো করতে পারবে না, ম্যাথে ও খুব ম্যাথ খুব ভয় পায়, সেক্ষেত্রে তার ম্যাথের মধ্যে খুব বেশি অপটিমিস্টিক না হয়ে মেন্টালে জোর দিবে, সে মেন্টাল 50-এর দিকে জোর দিবে। ম্যাথের মধ্যে সে একদম টার্গেটেড করে কিছু চ্যাপ্টার করে ফেলে, যাতে অন্তত সে 15 থেকে 20 পায়, যাতে 15 থেকে 20 যাতে আসে, তার মেন্টালে যাতে 35 আসে, দুটো মিলে যাতে 50 প্লাস থাকে, এরকম একটা টার্গেট করবে। আমি ধরে নিচ্ছি তুমি ম্যাথকে ভয় পাও না, তুমি ম্যাথ পছন্দ করো। তাহলে ম্যাথের দুটো পার্ট, গাণিতিক যুক্তি 50, মেন্টাল হচ্ছে 50, দুটো অংশ মিলাই 100 নম্বর পরীক্ষা হবে। প্রথম 2 ঘন্টা হবে তোমার লিখিত পরীক্ষা, আর শেষের 1 ঘন্টা হবে মেন্টাল, এটা এমসিকিউ। এই 50টা এমসিকিউ থাকবে, এই 50টা এমসিকিউর মধ্যে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। তাহলে গাণিতিক যুক্তির যে 50 নম্বর, এইখানে 10টা প্রশ্ন থেকে 10টার উত্তর দিতে হবে, অথবা থাকতে পারে 12টা, 12টা থেকে তোমার 10টার উত্তর দিতে হবে। প্রিলিতে তুমি অনেক পাটিগণিত করলেও বিসিএস রিটেনে পাটিগণিত খুব বেশি আসে না, বিসিএস রিটেনে পাটিগণিত কম আসে। হ্যাঁ, তাহলে পাটিগণিতে তুমি হচ্ছে যে মাথা থেকে ঝাড়ে ফেলো, পাটিগণিত তুমি টুকটাক শতকরা লাভ করতে যা পারো, ওগুলোই তুমি হচ্ছে টুকটাক করো। বিসিএস রিটেনে পাটিগণিত খুব কম আসে, তোমার মেইন টার্গেট হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, সেট, ধ্যানচিত্র, বিন্যাস, সমাবেশ, এগুলো রিটেনের জন্য। তুমি প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝতে পারবা। তাহলে পাটিগণিত হচ্ছে বীজগণিতের উপর তুমি বেশি জোর জোর দিতে হবে, তুমি লগ, সূচক, ধারা, তারপর তোমার হচ্ছে যে সেট, ভেনচিত্র, জ্যামিতি, বিন্যাস, সমাবেশ, হ্যাঁ এগুলোর দিকে তোমাকে বেশি জোর দিতে হবে। উৎপাদক, হ্যাঁ সরল সহ সমীকরণ, এগুলো জোর দিতে হবে। পাটিগণিত নিয়ে তোমার এত পারে নাই। এবার আসো আমাদের মানসিক দক্ষতার যে 50, সেখানে তোমার
প্রিলিতে যেরকম পড়ছো তুমি সেম সিলেবাস এখানের মধ্যে, ও ভাষাগত যৌক্তিক বিচার, বানানো ভাষা যেগুলো পড়ছিলে, যান্ত্রিক দক্ষতা, এখানে সেম সিলেবাস। তো প্রিলিতে তোমার আসছে 15 নাম্বার, এখানে 50 নাম্বার, 50টা এমসিকিউ। তাহলে যারা ম্যাথে একটু দুর্বল, তোমার টার্গেট করতে হবে মানসিক দক্ষতার মধ্যে যাতে তুমি 35+ যাতে তুমি পাও, এটাই বেশি টার্গেট তোমাদের করতে হবে এখানের মধ্যে, বেশি প্র্যাকটিস করতে হবে এখানের মধ্যে। আর ম্যাথের মধ্যে আমার ধারণা পাটিগণিত অনেকে ভুলে গেছো, কিন্তু বীজগণিত আমার ধারণা বেশিরভাগই মনে আছে। তাহলে সেক্ষেত্রে তুমি বীজগণিতে তুমি মোটামুটি তুমি হচ্ছে যে এক্ষেত্রে আমার বিশ্বাস তুমি একটু চেষ্টা করলে পারবা। পাটিগণিতে আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হয়। তুমি টার্গেট রাখবা। দেখো এই 15 দিন কিন্তু আমি আমার মতো করে দিলাম এখানে। তোমার তোমার কিন্তু যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য এই 15 দিনও লাগবে না, তার জন্য 10 দিনও তো যথেষ্ট, হ্যাঁ। বা যারা হচ্ছে যে ম্যাথ করছে ডাক্তারদের মধ্যেও, তারা হয়তো এখানে 10-12 দিনের মধ্যে এটা আরেকবার তোমার শেষ করে ফেলতে পারবে, হ্যাঁ। কারোর জন্য হয়তো তোমার হচ্ছে যে 16-17 দিন লাগতে পারে। তাহলে এই প্ল্যানটা একদম তোমার হচ্ছে যে নাক্সভূমিক ওষুধের মতো না, তুমি এটা অপটিমাইজ করে ফেলো। আমি ধরলাম তুমি আজকে থেকে পড়ার টেবিল, খাওয়ার টেবিল এর মধ্যে সীমাবদ্ধ থেকে আগামী 15 দিনের মধ্যে তুমি ডেলি একটা একটা চ্যাপ্টার ধরবা, ওই চ্যাপ্টার ঝালাফালা করে ফেলবে একদম। একদিনের মধ্যে 1 থেকে 2 চ্যাপ্টার একদিনের মধ্যে শেষ করে ফেলবা। তাহলে আগামী 15 দিনের মধ্যে তুমি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি সলিড একটা প্রস্তুতি তুমি নিয়ে ফেলবা। আমি 15 দিন তোমার হাতে কিন্তু বিলাসিতা করার সুযোগ নাই যে আমি ম্যাথ 100 মনের মাধুরী মিশে 1 মাস ধরে করবো, এটা করার কোনো সুযোগ নাই। ম্যাক্সিমাম তুমি 15 দিনের টার্গেট রাখতে পারো, একদিন দুদিন এদিক সেদিক হতে পারে। যারা ম্যাথে খুবই স্ট্রং তুমি 10 দিনের মধ্যে শেষ করে ফেলো, তবে তোমার হাতে অনেক সময় থাকবে, সামনে আমি জিকেতে কাজে লাগাবো। আসো, যারা টেকনিক্যাল তাদের বিজ্ঞান লাগবে না, যারা জেনারেল ক্যাডার ওদের জন্য বিজ্ঞান খুবই ভাইটাল। কারণ বিজ্ঞান হচ্ছে 100 নম্বর। তো বিজ্ঞানের সাথে আবার এখানে তথ্য প্রযুক্তি আছে। তাহলে আমাদের বিজ্ঞান হচ্ছে যে 60, তথ্য প্রযুক্তি হচ্ছে 25, আর এখানের মধ্যে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে আরও 15, টোটাল 100। এখানে সাধারণ বিজ্ঞান পাঠের মধ্যে তুমি প্রিলিতে যে চ্যাপ্টারগুলো পড়ছো সেম চ্যাপ্টারগুলোই, এগুলোর মধ্যে তোমার 8টা প্রশ্নের আনসার দিতে হবে। এখানের মধ্যে 8টা থেকে 8টা হতে পারে, 10টা থেকে 8টা হতে পারে, অপশন থাকতে পারে, অপশন নাও থাকতে পারে। কম্পিউটার থেকে তুমি প্রিলিতে যেরকম পড়ছো এখানে সেম টপিক, কিন্তু এখানে তোমার হচ্ছে যে ও নম্বর সিস্টেমে তুমি অঙ্ক, এখানে এমসিকিউ করছো, এখানে তোমার অঙ্ক করতে হবে তোমাকে এখানের মধ্যে সেম টপিকই। এখানের মধ্যে তোমার 10টা থেকে 10টা আনসার দিতে হবে, অপশন থাকতে পারে নাও থাকতে পারে, হতে পারে 12টা থেকে 10টা অথবা 10টা থেকে 10টা, হ্যাঁ। আর ইলেকট্রিক্যাল থেকে তোমার 6টা থেকে 6টা প্রশ্ন আনসার দিতে হবে এখানে। এখানের মধ্যে কিন্তু এটা কঠিন আছে, থাকে না একটা অনেক সময়, হ্যাঁ। তাহলে বিজ্ঞান যারা হচ্ছে যে আগে থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে যে 1 সপ্তাহ থেকে তোমার 10 দিনের মধ্যে তোমাকে বিজ্ঞান সিলেবাস তোমাকে ক্র্যাক করে ফেলতে হবে। এখন যে আগে বিজ্ঞান পড়ে নাই ও তো 10 দিনের মধ্যে পারবে না, ও হয়তো 2 থেকে 3 দিন বেশি নিতে পারে, হয়তো 12-13 দিন নিতে পারে। কিন্তু আমার বিশ্বাস তুমি যদি রাত দিন পড়াশোনা যদি করো, তাহলে বিজ্ঞান তুমি 10 দিনের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা। এখানেও সেম কথা, যে আর্টসে পড়ছো ও বিজ্ঞান, এখানের মধ্যে ও 70+ পাওয়ার কোনো দরকার নাই, ও 70+ পাইতে ওর অনেক কষ্ট হবে, এটা খুবই কঠিন 70+ পাওয়ার জন্য। তার টার্গেট থাকবে 50 বা 55+ এরকম। যে সায়েন্সে পড়ছো ওর টার্গেট থাকবে 80, ওর 80 থাকবে টার্গেট, 80 টার্গেট করলে সে 70-75 হলে পাবে সে। বিজ্ঞানের প্রশ্নগুলো বি স্ট্রাকচার্ড আছে এখানের মধ্যে, তবে ইদানিং এখানে সাকি রাখতে বলে যেগুলো একটু অন্যদের জন্য কঠিন হতে পারে। তাহলে তুমি 10 দিনের যদি একটা প্ল্যান করো, আমার বিশ্বাস তুমি বিজ্ঞান মোটামুটি তুমি ক্র্যাক করে ফেলতে পারবা। আর্টসের জন্য সেক্ষেত্রে আরও 1 দিন 2 দিন বেশি লাগতে পারে। এইবার আসো আমরা চলে আসবো বাংলাতে। তাহলে বাংলা প্রথম পত্র কিন্তু সবাই দেওয়া লাগবে, যে টেকনিক্যাল সেও দেওয়া লাগবে, যে জেনারেল তাকেও দেওয়া লাগবে। যে জেনারেল অথবা বোথ তাকে বাংলা দ্বিতীয় পত্র আনসার করা লাগবে। এই দুটোর মধ্যে আমরা শুধুমাত্র বাংলা প্রথম পত্রটা পড়বো এখন, আপাতত পড়বো বাংলা প্রথম পত্র। কারণ বাংলা দ্বিতীয় পত্র, জিকে, ইংলিশ এসে এবং ট্রান্সলেশন এগুলো একসাথে প্রস্তুতি নিব। তাহলে কি কি একসাথে প্রস্তুতি নিব, সবার শেষে প্রস্তুতি নিব। কি কি নিব? বাংলা দ্বিতীয় পত্র, জিকে, বিডি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এসে, ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং, ওই যে তোমার ইংলিশে যেটা আসে আর কি, এগুলো সবার শেষে নিব। তা প্রথম পড়বো আমরা বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র তোমার কি কি আসবে? এই 100 নম্বরের মধ্যে এখানে রেফারেন্স বইটা নেই, এখানে কিসের রেফারেন্স বই? 2-3 মাস সময়ের মধ্যে রেফারেন্স বই করতে আসবে, কোনো রেফারেন্স বই নেই এখানের মধ্যে। এখানে গাইড বই পড়বা, শুধু গাইড বই পড়া, পত্রিকা পড়বা, রেফারেন্স বই পড়ার টাইম নেই এখন এখানে। আমরা মধ্যে শুধু পড়তে হবে, এত রেফারেন্স বই পড়ার টাইম নেই, কোনো রেফারেন্স বই রাখি না আমি এখানের মধ্যে, এটা বললে আর তুমি ঘাবড়ে যাবা। এই 100 নম্বরের মধ্যে ব্যাকরণ 30 নম্বর, প্রিলিতে যা যা পড়তো টপিক ওগুলাই। ভাব সম্প্রসারণ 20 নম্বর, নতুন করে পড়ার কিছু নাই। সারাংশ সারমর্ম, সিস্টেমটা কেমনে লিখতে হয় ওটা শিখবে শুধুমাত্র, এটা পড়তে আধা ঘন্টা লাগবে, কারণ সারাংশ সারমর্ম তোমার কমন আসবে না, তুমি সারমর্ম তুমি সারা জীবন লিখে আসছো, এটা এত বেশি পড়ার কিছু নাই। এইটা তোমাকে একটু পড়তে হবে।
প্রিলিতে যারা অলরেডি সাহিত্য ভালো করে পড়ছো তোমার এই টপিকটা কাভার হয়ে যাবে। আলাদা করে এখানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো একটু ভালো করে পড়তে হবে। পিটুয়েতে যারা মোটামুটি পড়ছো তোমাদের এটা কাভার হয়ে যাওয়ার কথা, কারণ এখানে সাহিত্য মোটামুটি অনেক ইলাবোরেট পড়ানো হয়। তাহলে বাংলা প্রথম পত্র তোমরা যারা প্রিলি পাস করছো তোমাদের প্রত্যেকের বাংলা প্রথম পত্রের উপরে ভালো একটা দখল আছে। এই নতুন করে তেমন কিছু তোমার পড়ার নাই। তাইলে তোমার কাজ হলো শুধুমাত্র রিভিশন দেয়া। তাহলে এই 100 নাম্বার তুমি তো আমরা অলরেডি বলে ফেলছি এটা, যে টেকনিক্যাল কার্ডে যারা চয়েস দিবে ওরা 100 নাম্বার 3 ঘন্টা পরীক্ষা দিবে। আর যারা জেনারেলে চয়েস দিবে ওরা বাংলার প্রথম এবং দ্বিতীয় পত্র 200 নাম্বার 4 ঘন্টায় পরীক্ষা দিবে। আর যারা বোথ ক্যাডার তারা বাংলা 2 দিন দিবে, প্রথম দিন দিবে শুধু 100 নাম্বার, দ্বিতীয় দিন দিবে পুরো 200 নাম্বার বাংলা, তারা 2 দিন লিখতে হবে। এখন আমরা আবার চলে আসি বাংলা প্রথম পত্রের মধ্যে কি কি আছে। প্রত্যেকটা টপিক তুমি প্রিলিতে পড়ছো, প্রিলিতে তুমি গোল্লা ভরাট করছো, এখানে তুমি লিখবা। যেমন এখানে আসবে বাংলা বানানের 5টা এরকম নিয়ম লেখো। ওখানে তুমি জাস্ট ওই নিয়মগুলো আলাদা উদাহরণগুলো তুমি গোলা ভরাট করছো, এখানে নিয়মগুলো তোমাকে লিখতে বলবে। তুমি প্রিলিতে তুমি শুদ্ধ বাংলা শুদ্ধ কোনো বাক্য বের করছো, এখানেও সিমিলার, তোমাকে বাক্য শুদ্ধি করতে দিবে এবং প্রয়োগ অপপ্রয়োগগুলো তোমাকে ধরা দিতে বলবে। প্রবাদ প্রবচন নিহিতার্থ প্রকাশ বাক্য রচনা করতে বলবে। হ্যাঁ, তাহলে এই টপিকটা ব্যাকরণ যারা অলরেডি প্রিলি পাস করে ফেলছো তুমি এগুলো আগেই পড়ছো, তোমার কাছে শুধু এগুলো একবার রিভিশনটা দিয়ে নেয়া। তাহলে ব্যাকরণে 5টা বিষয়ের উপর 5টা প্রশ্ন থাকবে, কোনো অপশন থাকে না এখানের মধ্যে, সবগুলো উত্তর দিতে হবে। যেহেতু ব্যাকরণের সঠিক উত্তর দিলে নম্বর কাটার সুযোগ খুবই কম, তাহলে এই 30 নম্বরের মধ্যে তোমাকে টার্গেট করতে হবে 25+ এনশিওর করা, 24 থেকে 25 যাতে তুমি এই ব্যাকরণ এখান থেকে যদি পেয়ে যাও তাহলে তোমার প্রেশার অনেক কমে গেল। হ্যাঁ, এখানে অনেক নম্বর। ভাব সম্প্রসারণ এটা তোমার হচ্ছে যে এটার সময় দেওয়া যাবে না, তুমি সিস্টেমটা জানো ভাব সম্প্রসারণ কেমন লিখতে হয়। এখানের মধ্যে কত পাতা লিখলে সেটা মোটেই মুখ্য না, তুমি যা লিখলে এটা কোয়ালিটি লেখা হয়েছে কিনা, কন্টেন্টটা কি, এখানে পাতার পর পাতা ভরার কোনো দরকার নাই। যে ভাবটা এখানে দেখাইছে সে ভাবটা তুমি কি বুঝছো তোমার নিজের ভাষায় তুমি লিখলা, মুখস্থ টাইপের কিছু না, এখানে অপশন থাকতে পারে নাও থাকতে পারে। তুমি ছোটবেলা থেকে ভাব সম্প্রসারণ তুমি করে আসছো। সারাংশ সারমর্ম এইটা আলাদা করে প্রস্তুতির কিছু নাই, তুমি শুধু সিস্টেমটা বুঝবা। তবে আমার যেটা মনে হয় সারাংশের তুলনায় সারমর্ম লেখা একটু বেশি সোজা। সারমর্ম মানে তোমার হচ্ছে যেটা পদ্য যেটা, হ্যাঁ, গদ্যটা একটু বেশি কঠিন। হ্যাঁ, পদ্যটা তোমরা টার্গেট করতে পারো, সেক্ষেত্রে তুমি যা বুঝছো 3 থেকে 4 লাইনের বেশি যাতে না হয়, তুমি জাস্ট কীভাবে লিখতে হয় সেই জিনিসটা শিখবা। হ্যাঁ, এখানে তোমার টাইম দেওয়ার কিছু নাই। তাহলে তুমি শুধুমাত্র এখানের মধ্যে 3 থেকে 4 লাইন লিখেই 20 নম্বর এখানের মধ্যে, তাহলে এটা যদি তুমি কোয়ালিটি লিখতে পারো এখানে তোমার ভালো নম্বরের সুযোগ আছে। সাহিত্য অংশ তুমি মোটামুটি তুমি প্রিলিতে এই টপিকগুলো পড়ছো, এখানে ওটা তুমি রিভিশন দিয়ে নিবা তুমি। হ্যাঁ, তাহলে বাংলা প্রথম পর্যায়ে তোমার নতুন করে আসলে কিচ্ছু নাই পড়ার, একদম কিচ্ছু নাই, তুমি শুধু রিভিশন দিবা আগেরগুলো, যে আগের টপিকগুলো রিভিশন দিবা। এখানে আমি কিছু টপিকের এখানের মধ্যে নাম বলতেছি, এখানে এগুলো তোমার সিলেবাসের মধ্যে আছে, আর এই স্লাইডগুলো তোমরা ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। এখানের মধ্যে দেখো প্রিলির মধ্যে যেরকম ছিল এরকম চর্যাপদ শ্রীকৃষ্ণ নিকেতনের প্রশ্ন আসছে, এখানে এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, বৈষ্ণব পদাবলী ময়মনসিংহ গীতিকা আরাকান রাজসভা এবং এই রাজসভা কিন্তু সাহিত্য চণ্ডীদাস শাহ মোহাম্মদ সগীর। হ্যাঁ, তারপরে তোমার পিএসসি যে 11 জন সাহিত্যিকের নাম দিচ্ছে ওদের প্রত্যেককে তোমার এখানে পড়তে হবে। এডিশনালি তোমাকে প্রিলির সময় আমরা তোমাদেরকে বলতাম যে এই 2জন রাইটার তোমরা হচ্ছে যে এর আগে যে উম, ওনাদের উপর খুব বেশি প্রশ্ন আসতো না, এইবার তোমরা ওনাদের উপরে একটু পড়ে নিতে হবে। হরুর কামত থেকে পড়ার মধ্যে কি আছে, সাত সাগরের মাঝি পড়ে নিলে একটু। হ্যাঁ, আল মাহমুদ থেকে সোনালী কাবিন, আল মাহমুদের আধুনিক তোমার হচ্ছে যে কবিতা থেকে কিছু টপিক পড়ে নিলা। হ্যাঁ, বা আল মাহমুদের টোটাল তোমার হচ্ছে সাহিত্যকর্মের উপরে একটু পড়ে নিলা, ফরুর কামদের টোটাল সাহিত্যকর্ম নিয়ে একটু পড়ে নিলা। রিলিতে ফরুর কামতে আল মাহমুদ খুবই কম পড়ানো হয়, যেহেতু আগেগুলো থেকে প্রশ্ন আসতো না। এখন তোমার নতুন 2জন রাইটার অ্যাড হবে। হ্যাঁ, তাইলে আমরা বাংলা ভাষা সাহিত্যের এই অংশটুকু রিলিতে যা পড়ছি ওটুকু আমরা এখানে রিভিউ করব। নতুন করে ফরুর আহমদ এবং আল মাহমুদকে একটু আমাদের মনোযোগ দিয়ে একটু পড়তে হবে। Okay? বইয়ের ব্যাপারে আসবো আমরা, আমি তোমাদের কোশ্চেন হচ্ছে যে আমি আনসার দিব, শেষ করি একটু। তাহলে আমরা বাংলা প্রথম পত্র যারা শুধু টেকনিক্যাল তারা বাংলা প্রথম পত্র পড়ার পর শেষ, তারা সেকেন্ড পেপার পড়ার দরকার নাই। যারা জেনারেল বা বোধ কাটার তারা বাংলা দ্বিতীয় পত্র তারা পড়া লাগবে। তবে বাংলা দ্বিতীয় পত্রের অংশটুকু আমরা আপাতত আমরা হচ্ছে যেটা পরে পড়বো, তবে এখানে আলোচনাটা করে নিচ্ছি কি কি আছে এখানের মধ্যে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসে 15, কাল্পনিক সংলাপ 15,
পত্র লেখন 15, গ্রন্থ সমালোচনা 15, প্রবন্ধ রচনা 40। এই যে প্রবন্ধ রচনার পার্টটুকু, এগুলো সমসাময়িক টপিকের উপর আসে। হ্যাঁ, পত্র লিখন সমসাময়িক টপিক, কাল্পনিক সংলাপ সমসাময়িক টপিক, ইংরেজিতে বাংলা অনুবাদ সমসাময়িক টপিক। তার মানে বাংলা দ্বিতীয় পত্র এটা পুরোটা আমরা জিকে বিডি অ্যাফেয়ার্স, জিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যখন পড়বো তখন একসাথে এগুলো একটা কমন প্রস্তুতি আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করছো যেটা, যে ভাই আমি হচ্ছে যে কোন বই কিনবো বা আলাদা আলাদা গাইড কিনবো কিনা। আলাদা আলাদা গাইড কিনে তুমি এখন পড়ে শেষ করতে পারবে না, তাহলে তুমি চাইলে কিনতে পারো। তুমি, আমার মনে হয় তুমি একটা ডাইজেস্ট কিনলে এনাফ। যে কোনো একটা ডাইজেস্ট কিনলে তোমার এনাফ। তুমি যে কোনো ডাইজেস্ট বা প্রশ্ন ব্যাংক কিনে কি করবা, 35তম থেকে 45তম পর্যন্ত বাংলা প্রথম পত্রের, বা যারা 2 পেপার পরীক্ষা দিবা, বা প্রথমে দ্বিতীয় 2 পত্রই মনোযোগ দিয়ে 35 থেকে 45 পর্যন্ত যত প্রশ্ন আসছে 2 থেকে 3 বার তুমি পড়ে ফেলবা। তাহলে তুমি প্যাটার্নটা বুঝে গেলা কেমন প্রশ্ন আসবে। প্রিভিয়াস প্রশ্ন থেকে অনেক কমন আসবে বাংলার প্রথম পত্রের মধ্যে, বিশেষ করে সাহিত্য অংশের মধ্যে, ব্যাকরণ অংশের মধ্যে প্রিভিয়াস থেকে অনেক কিছু কমন আসে। তাহলে বুঝে গেলা বাংলা দ্বিতীয় পত্র তেমন কিছু কমন আসবে না, প্রিভিয়াস থেকে তো প্রশ্নই আসে না, কমন আসবে না, সমসাময়িক টপিক থেকে আসবে। এখন ভাই আমি পড়ে কেমন বুঝবো টপিকটা? 45তম লিখিত দেখো প্রশ্ন কি আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার অপপ্রয়োগ বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা কাল্পনিক সংলাপ লেখেন। 15 নম্বর, পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণের অনুভূতি জানিয়ে বন্ধুর কাছে পত্র। সৈয়দ আলী উল্লেহ যে রচিত যে কোনো গ্রন্থ। আর প্রবন্ধ রচনা করতে বলছে ইন্টারনেট সংস্কৃতি বিশেষ ব্যবস্থা। এই যে বাংলা দ্বিতীয় পত্রের, এটা দেখে তোমার কি মনে হচ্ছে এই টপিকগুলো কোত্থেকে আসছে সবই? তুমি ডাইজেস্ট একটা বা দুটো ডাইজেস্ট কিনে ফেলে এনাফ, তোমার এখন আসলে বিষয়ভিত্তিক নোট কিনে পড়াটা ডিফিকাল্ট হবে। তারপরে কিছু বাজারে কিছু বই আছে জিকের জন্য, সেগুলো তুমি কিনবা। এই টপিকটা দেখে তোমার কি মনে হচ্ছে সবগুলো রিসেন্ট ইস্যু, ভেরি গুড, রিসেন্ট ইস্যু। তাহলে তোমরা বুঝে ফেলছো যে 46তম রিটার্নের মধ্যে যারা জেনারেল ক্যাডার, বাংলা দ্বিতীয় পত্র, বিডি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যাসে রাইটিং, ট্রান্সলেশন, এগুলো সব কিছু আসবে সমসাময়িক টপিকের উপরে। এই জন্য এই প্রস্তুতিগুলো আমরা এরকম গদবাঁধা রচনা মুখস্থ না করে আমরা সমসাময়িক টপিকগুলো পত্রিকা থেকে রেগুলার পড়াশোনা করব শেষের দিকে। যেগুলো পড়াশোনা করে আমরা কনসেপ্ট গ্রো করব, যাতে করে যে কোনো টপিকের উপরে তুমি লিখতে পারো। যেমন 46তম তো আসতে পারে এরকম যে তোমার হচ্ছে যে জুলাই বিপ্লব রিলেটেড কিছু একটা আসবেই মাস্ট। জুলাই বিপ্লব নিয়ে হবি ডিএফআরসি 20 নম্বরের প্রশ্ন, নাইলে বাংলার মধ্যে প্রবন্ধ রচনা আসতে পারে। টোটাল জুলাই বিপ্লব নিয়ে তোমার পুরো রিটার্নের মধ্যে অনেক প্রশ্ন আসবে 46-এ। তো জুলাই বিপ্লব তুমি একদম ভালো করে পড়ে ফেলবে, একদম কি কি ঘটনা কোত্থেকে হয়েছে, কোত্থেকে শুরু, কি কি হইলো 15 জুলাই থেকে শুরু করে একদম 5 আগস্ট চূড়ান্ত বিজয় পর্যন্ত যা যা হচ্ছে সব পড়ে ফেলবা। তাহলে জুলাই বিপ্লব তুমি একটা টপিক তো ফার্স্ট করে দিলাম, জুলাই বিপ্লব তুমি মনোযোগ দিয়ে পড়ে ফেললা। তোমার জুলাই বিপ্লবের উপরে তোমার হচ্ছে বন্ধুর কাছে পত্র আসতে পারে, সংলাপ আসতে পারে, তারপরে তোমার হচ্ছে যে প্রবন্ধ আসতে পারে, তোমার এখানে বাংলাদেশ বিডিএফ আসতে পারে, জুলাই বিপ্লবের ঘটনাগুলি লেখেন 20 নম্বর। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এখানের মধ্যে, রাইট? আর রাশিদ বলছে ডক্টর জন্য আলাদা ওয়েবিনার, এই এখানে ডাক্তারদের কথা বলতেছি তো, এটা তো বাংলা প্রথম মতো ডাক্তাররা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, কমন সবার জন্য, এখানে ডাক্তারদের জন্য বলতেছি তো কথা, মনোযোগ দিয়ে শোনো। আসো অনুবাদ, অনুবাদ ইংরেজি থেকে বাংলা একটাই থাকবে, ওটির উত্তর করতে হবে, কোনো অপশন নাই। হ্যাঁ, অনুবাদ ভালো করার জন্য রেগুলার অনুশীলন করতে হবে। অনুশীলন করার জন্য আমরা কিছু ওয়ে দেখাবো, সামনের দিকে আমরা আসবো। প্রথম আলো রিপোর্টগুলো তুমিও প্র্যাকটিস করতে পারো, বাংলা ইংরেজি উভয় ভার্সনে দেখবা, দেখে তুমি দুটা ভার্সন মিলাবা। হ্যাঁ, সামনে আমরা আসবো, এটা কেমন কী করবা অনুবাদ পরে, এখন এমন সময় নাই। কাল্পনিক সংলাপ, এটাও আমরা আমরা হচ্ছে যে জাস্ট টপিক ওয়াইজ কনসেপ্ট আমরা গ্রো করবো। এক্ষেত্রে তুমি প্রস্তুতি কীভাবে নেবে, তুমি হচ্ছে যে তুমি জাস্ট তুমি চিন্তা করো, আচ্ছা জুলাই বিপ্লব নিয়ে আমাকে একটা কাল্পনিক সংলাপ লিখতে বললো বন্ধুর সাথে, তাহলে কী করবো? নিজেকে প্রশ্ন করে নিজে আনসার লিখো, এইভাবে তুমি চিন্তা করবো। এটা আলাদা করে প্রস্তুতির কিছু নাই। পত্র লিখন, এখানে দুটার মধ্যে একটা উত্তর দেওয়া লাগবে, অপশন নাও থাকতে পারে। হ্যাঁ, তো গাইডবোর্ড মধ্যে তুমি মোটামুটি তোমার হচ্ছে যে চিঠির যে স্ট্রাকচার, 6টা অংশ, স্ট্রাকচারটা দেখবা, এবং তুমি এখানের মধ্যে তোমার স্ট্রাকচার ঠিক থাকলে তুমি মোটামুটি নাম্বার পাবা। এটাও তোমার আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই, এটা তুমি বানা লিখবে এখানের মধ্যে। তাহলে বাংলা দ্বিতীয় পত্র পুরোটা বানায় লেখা, আসলে এখানের মধ্যে প্রস্তুতির কিছু নাই। সমসাময়িক টপিকের উপরে বানা লিখবা, প্রবন্ধ বানানা লিখতে হবে তোমাকে, গ্রন্থ সমালোচনা কিছু তো আমরা শিখবই, পত্র বানা লিখতে হবে, কাল্পনিক সংলাপ বানা লিখতে হবে সমসাময়িক টপিকের উপরে। এগুলো আলাদা করে কোনো প্রস্তুতির কিছু নাই, এগুলো শেষে প্রস্তুতি নেব। তাহলে আমরা শুধুমাত্র বাংলা প্রথম পত্রটা পড়ে ফেলবো আগে। বাংলা প্রথম পত্র আমরা 1 সপ্তাহের মধ্যে পড়ে ফেলবো, 7 দিন আমার মনে হয় এনাফ। কারণ তোমরা বাংলা প্রথম পত্রের মধ্যে ব্যাকরণ অংশ, সাহিত্য অংশ অলরেডি প্রিলির জন্য ভালো করে পড়ে ফেলছো। তাহলে প্রথম পত্র 1 সপ্তাহের মধ্যে পড়ে ফেললাম, দ্বিতীয় পত্র এখন ধরার দরকার নাই, দ্বিতীয় পত্র সবার শেষে যদি আমরা টপিকগুলো আলোচনা করে ফেলছি, এই মুহূর্তে পড়ার কিছু নেই।
তাহলে আমরা কি কি সাবজেক্ট আমরা হচ্ছে শেষ করলাম? আমরা হচ্ছে যে আমরা প্রথম টার্গেট করছি আমরা টেকনিক্যাল এবং জেনারেল দুই ক্যাটারি। প্রথম টার্গেট নিলাম গাণিতিক যুক্তিতে 100-র মধ্যে আমাদের একটা ভালো নম্বর ইনশিওর করতে হবে। এরপরে যারা শুধু জেনারেল তারা হচ্ছে যে বিজ্ঞান শুরু করছি, আর যারা টেকনিক্যাল তারা এরপরে বাংলা শুরু করে দিব। যারা জেনারেল তারা বিজ্ঞানের পরেই আমরা ধরবো হচ্ছে বাংলার প্রথম পত্র, দ্বিতীয় পত্র এখন ধরার কোনো প্রয়োজন নাই। তাহলে 7 দিনের মধ্যে যদি শেষ করে ফেলতে হবে বাংলা প্রথম পত্র মোটামুটি, হ্যাঁ, তাহলে তোমার এখানের মধ্যে আমরা ভালো কিছু আশা করতে পারি। এরপরে আসো আমরা হচ্ছে যে যাব ইংরেজিতে। ইংরেজিও সেম, এখানে দুটো পত্র, প্রথম এবং দ্বিতীয়। তবে এই ইংরেজি 200 নাম্বার যারা শুধু টেকনিক্যাল তারা দিতে হবে, শুধু জেনারেল তারা দিতে হবে, যারা বোধ তারাও দিতে হবে। সবার জন্য ইংরেজি 200 নাম্বার কমন। তাহলে ইংলিশ 200 নাম্বার মধ্যে পার্থক্যটা আসলে বাংলা 100 নাম্বার কম দেওয়া লাগে, বিজ্ঞান 100 নাম্বার কম দেওয়া লাগে, নাহলে টেকনিক্যাল জেনারেলের মধ্যে তো 700 নাম্বার সেম, তাই না? তাহলে ইংরেজি প্রথম পত্রের 100 নাম্বারের মধ্যে আমাদের প্যাসেজ এবং কম্প্রিহেনশন থেকে আসে 60 নম্বর, এখানের মধ্যে বিষয়বস্তু থেকে 30, গ্রামার থেকে 30, এগুলো 60, অনেক নম্বর ওঠে এখানের মধ্যে। সামারি থেকে 20, লেটার রাইটিং 20। এই লেটার রাইটিংটা কিন্তু সমসাময়িক টপিকের উপরে। আসলে গ্রামার থেকে কি কি আসে? গ্রামার থেকে তুমি প্রিলিতে পড়ছো, এখানের মধ্যে সব কিছু প্রিলিতে পড়ো নাই। প্রিলিতে তুমি কনজাংশনটা একটু কম পড়ছো, এখানে কনজাংশন একটু ভালো করে পড়তে হবে, কারণ জয়নিং সেন্টেন্স আসবে। প্রিলির জন্য তুমি পার্টস অফ স্পিচ খুব ভালো করে পড়ছো, ওখানে ওই জিনিসটা কাজে আসবে। তাহলে ওয়ার্ড মিনিং, পার্টস অফ স্পিচ, জয়নিং সেন্টেন্স, মেকিং সেন্টেন্স, হ্যাঁ। তবে সবসময় এরকম টপিক থাকবে এটা ফিক্স না, এখানের মধ্যে ওরা চেঞ্জ করে দিতে পারে। ইউজুয়ালি এরকম 4টা বিষয়ের উপর প্রশ্ন দেয়, 4টার উত্তর করতে হবে। তাহলে সঠিক উত্তর দিলে এই গ্রামার ব্যবহার অংশের মধ্যে নম্বর কাটার সুযোগ খুবই কম। তাহলে কম্প্রিহেনশন এবং গ্রামার এই 60-র মধ্যে, এই 60-র মধ্যে তোমাকে যা নম্বর এনশিওর করার, এই 60-র মধ্যে তোমাকে অনেক নম্বর এনশিওর করতে হবে। কম্প্রিহেনশন এবং গ্রামারের ব্যবহার প্রিলিতে যা পড়ছিলা ওগুলো একটু রিভিশন দিলে হয়ে যাবে তোমার। আর হলো কম্প্রিহেনশন কমন আসবে না, তবে রিসেন্ট টপিকের উপরে তোমার তুমি হচ্ছে যে তোমার টপিক কমন আসতে পারে, রিসেন্ট যে টপিকগুলো চারপাশে যা ঘটতেছে। তাহলে প্রথম পত্রের জন্য যেহেতু আমরা নতুন করে কোনো কিছু পড়তেছি না এখানের মধ্যে, সেহেতু আমরা শুধুমাত্র গ্রামারগুলো রিভিশন দিচ্ছি। আমরা 7 দিন এনাফ। 7 দিন আমরা কি পড়বো? 7 দিন আমরা হচ্ছে যে ওই যে আমরা ডাইজেস্ট কিনছিলাম বা গাইড বই যেটা কিনছিলাম, সেখান থেকে আমরা প্রথমে 35 থেকে 45তম পর্যন্ত বিসিএস এর প্রশ্ন সলভ করে ফেলবো। এই সলভ ডান হওয়ার পরে টপিক ওয়াইজ আমরা ওই গাইড বই থেকে পড়ে নিব। টপিক ওয়াইজ আমরা প্রতিটা লেকচারটা আমরা আমরা গাইড বই থেকে পড়ে নিলাম। বা তুমি যদি কোথাও কোচিং করো তাহলে সেখান থেকে তুমি লেকচার ওয়াইজ তুমি হচ্ছে প্রস্তুতিটা নিয়ে নিলা। শুধুমাত্র ইংরেজি প্রথম বছর প্রস্তুতির জন্য আমরা 7 দিন ধরে রাখলাম এখানের মধ্যে। ওকে, তুমি নিজে পড়তে পারো, তুমি কোথাও কোচিং করে সেখানে পড়তে পারো। আমরা ইংরেজিতে পড়তে এখন যাই না, ট্রান্সলেশনের দিকে যাই নাই, এসে রাইটিং এর দিকে যাই নাই, এগুলো একসাথে সবগুলো গোলামালি পড়বো। তাহলে বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ সেকেন্ড পার্ট, বিডি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সবার শেষে একসাথে গোলামালি পড়তে হবে, কারণ এগুলো সবগুলো ইন্টার রিলেটেড টপিক, এটা আলাদা করে এরকম পড়ার কিছু নাই, হ্যাঁ। তাহলে আমরা ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার পড়াশোনা করলাম, ডান, এটা 7 দিনের মধ্যে শেষ করে ফেললাম। দেখো তুমি কিন্তু তোমার সময় বেশি লাগবে, এরকম কোনো টপিক এখনো তুমি টাচ করা লাগে নাই, তোমার কিন্তু অনেক নম্বর প্রস্তুতি তোমার ডান হয়ে গেছে। ম্যাথ মেন্টাল 100 নাম্বার তুমি পড়ে ফেলছো, বিজ্ঞান 100 নাম্বার পড়ে ফেলছো, বাংলা প্রথম পত্র পড়ে ফেলছো, ইংরেজি প্রথম পত্র তুমি পড়ে ফেলছো। মোটামুটি গুরুত্বপূর্ণ তুমি অনেক কিছু তোমার পড়া কিন্তু হয়ে গেছে, সময় কিন্তু এখন বেশি দিন তোমার যায় নাই, কারণ আমরা এখনো টাইম যাবে এ ধরনের কোনো কিছুতে ঢুকি নাই। আসো আন্তর্জাতিকের উপরে 100 নাম্বারের 3 ঘন্টার পরীক্ষা। বাংলাদেশের আগে আমি আন্তর্জাতিক ধরছি এই জন্য, কারণ বাংলাদেশ বিষয় বলে তুমি কিছু না পড়ে আনসার করতে পারবা, আন্তর্জাতিক কিছু না পড়ে আনসার করা ডিফিকাল্ট। আন্তর্জাতিক 100-র মধ্যে শুধুমাত্র 40 নম্বর পড়বো না, এগুলো পরে হবে। তা আন্তর্জাতিকের মধ্যে 3টা ক্যাটাগরি, শর্ট কনসেপচুয়াল, অ্যানালিটিক্যাল কোশ্চেন, প্রবলেম সলভিং, এই দুইটা সবার শেষে। আমরা জানি না পরীক্ষা কবে হবে, তাহলে আন্তর্জাতিকের এই দুইটা টপিক, তারপর হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপার যদি তুমি জেনারেল ক্যাডার হও, তারপরে বিডি অ্যাফেয়ার্স, ইংলিশ সেকেন্ড পেপার, এগুলো আমরা সবার শেষে পড়বো। এগুলো এগুলো এই মুহূর্তে আমরা পরে কুল করতে পারবো না, এর কোনো কুল কিনারা নাই, এগুলো অসীম মহাসাগরে। তাহলে শর্ট কনসেপচুয়াল যে নোট, এই জিনিসটা কি, এই যে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা, হ্যাঁ, ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্র, আন্তর্জাতিক সংগঠন, ক্ষমতা ও নিরাপত্তা, হ্যাঁ, তারপরে কূটনীতি, রাষ্ট্রীয় মতবাদ, এই বিভিন্ন টপিকের উপর, অর্থনৈতিক সম্পর্ক, এই টপিকগুলোর উপর 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টা আনসার করতে হবে, কখনো কখনো 12টা থাকে, 12টা থেকে 10টা আনসার করতে হয়, ইউজুয়াল অপশন থাকে না। এই 10টাকে বলা হয় শর্ট কনসেপচুয়াল নোটস। একটার মধ্যে 4 নম্বর, 10টার মধ্যে 40 নম্বর।
এই 40 নম্বরের মধ্যে অনেক নম্বর তোলা যায়। এই 40 নম্বরের মধ্যে তুমি যদি 4 নম্বরের জন্য তুমি মোটামুটি তুমি হচ্ছে যে আম, 1.5 পেজ করে লিখতে পারো, মানে 1 পেজ একটু কম, এতটুকু লিখলেই তুমি যদি একটা করে 3 নম্বর করে যদি পাও, তাহলে মোটামুটি 30 নম্বর এখান থেকে পাবা। আন্তর্জাতিকের নাম্বার তোলার জন্য খনি হচ্ছে তোমার এটা, শর্ট কনসেপচুয়াল। তাহলে আমরা এইটা আগে পড়ে ফেললাম, এই দুইটা আমরা এখন পড়বো না, এগুলো পরে। তাহলে কনসেপচুয়ালের জন্য তুমি যদি মনোযোগ দিয়ে যদি পড়ো, 3 থেকে 4 দিন এনাফ। এখন তুমি বলবো আপনি কেমন বুঝছেন 3 থেকে 4 দিন এনাফ? কারণ আমি আমার নিজের রিটেন প্রস্তুতির জন্য আমি প্রথমে আমি এই জিনিসগুলো পড়ি নাই, কনসেপ্ট অ্যানালাইটিক্যাল এবং প্রবলেম সলভিং পড়ি। আমি জানি এগুলো কমন আসবে না, বানায় লিখতে হবে, তাহলে এগুলো পড়ার কি আছে? পত্রপত্রিকা পড়বো টুকটাক। ওই শর্ট কনসেপচুয়ালটা তখন আমার মনে হয় 5 দিন লাগছিল মনে হয় ম্যাক্সিমাম, হ্যাঁ। একটু ডিলেমি করার কারণে 5 দিন লাগছে, কিন্তু তুমি যদি টানা যদি পড়ো 3 থেকে 4 দিনের মধ্যে এনাফ। যদি তুমি পড়ার টেবিল আর খানার টেবিল এর বাইরে যদি না যাও, 3 থেকে 4 দিনের মধ্যে কনসেপচুয়াল তোমার পড়ে ফেলতে পারবা। সেটা যে কোনো গাইড বই থেকে পড়ে ফেললেই হবে, যে কোনো গাইড বই, হ্যাঁ। বা তুমি কোনো কোচিং লেকচার স্লাইড পড়তে পারো, তুমি যে কোনো গাইড বই থেকে পড়তে, ডাইজেস্ট থেকে পড়তে পারো, এগুলো কমন আসে, 100% কমন আসবে এখান থেকে। তাহলে কনসেপচুয়াল শেষ করে ফেললাম 3 থেকে 4 দিনের মধ্যে আমরা। এখন আসো আমরা এবার অসীম সাগরে নামবো। তাহলে কি কি আমরা প্রথমে টার্গেট করলাম, কি কি আমরা শুরু থেকে যদি আসি, আমরা প্রথমে হচ্ছে যে ম্যাথ মেটাল টার্গেট করবো 100 নম্বর। অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার টাইম নেই। যারা জেনারেল তাদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি 100 নম্বর, বাংলা 100 নম্বর, সেকেন্ড পেপার ধরবো না এখনই। তারপরে তোমার হচ্ছে যে আমরা হচ্ছে ধরবো ইংলিশের 100 নম্বর, ইংলিশ সেকেন্ড পার্ট ধরি নাই আমরা। আন্তর্জাতিকের 40 নম্বর ধরছি, শর্ট কনসেপচুয়াল, এগুলো ধরি নাই আমরা। এখন বাকি যা কিছু আসছে এগুলো হচ্ছে আমাদের জন্য এখন সাগর মহাসাগরের নামবো আমরা। কী কী আছে আমাদের? আমাদের আছে এখন বাংলা সেকেন্ড পেপার, ইন্টারন্যাশনালের আমাদের হচ্ছে যে প্রবলেম সলভিং অ্যানালিটিক্যাল, মোটামুটি আমাদের 230 আছে এখানের মধ্যে। বিডি অ্যাফেয়ার্স আমাদের পুরোটাই আছে। তারপর হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট, যেখানে আমাদের এত রাইটিং ট্রান্সলেশন আছে। এখন আমরা একটু সাগর মহাসাগরে নামবো। আমি যদি ধরে নেই যে আমি যে টপিকগুলো দেখালাম, এই টপিকগুলো যদি তুমি জানুয়ারির মধ্যে শেষ করতে পারো, তুমি জানুয়ারির মধ্যে যদি তুমি শেষ করতে পারো, তুমি যে ডিসেম্বর এবং জানুয়ারি টোটাল 60 দিন, এর মধ্যে যদি তুমি শেষ করে ফেলতে পারো, তাহলে তুমি ফেব্রুয়ারি, মার্চ এই 2 মাস সময় পাবা এই অসীম সাগরে ডুব দেওয়ার জন্য। এই অসীম সাগরে ডুব দিয়ে তুমি কনসেপ্ট গ্রো করবা, সেই কনসেপ্টটা তুমি কাজে লাগাবা, যদি পরীক্ষা এপ্রিলে হয়। আসো আমরা একটু সিলেবাসে দেখে আসি কী কী বাদ রাখছি আমরা। আমরা বাদ রাখছিলাম ইংরেজি সেকেন্ড পার্ট 100 নম্বর। কী কী আসে এখানের মধ্যে? এখানে আসে তোমার প্রবন্ধ রচনা 50, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 25, বাংলা থেকে ইংরেজি 25। তাহলে পুরো বিসিএস এর মধ্যে ট্রান্সলেশনের মধ্যে এই 50-এর সাথে বাংলা দ্বিতীয় পত্রে আরও 15, তাহলে বিসিএস এর মধ্যে শুধুমাত্র ট্রান্সলেশনের মধ্যে 65। তাহলে আমরা যে সাগর মহাসাগর বাদ আছে, সেই সাগর মহাসাগরের মধ্যে 65 নম্বর শুধুমাত্র ট্রান্সলেশনের উপর। ওই ট্রান্সলেশনগুলো যদি আমরা প্রপারলি প্র্যাকটিস করতে যাই, আমাদের কিন্তু বিডি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অনেক কিছুই পড়া হয়ে যাবে, হ্যাঁ। এবং আমাদের এখানে তোমার অ্যাসে রাইটিংও পড়া হয়ে যাবে। শুধু ট্রান্সলেশন থেকে আসবে আমাদের 65। তাহলে তুমি কি করবা? যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারিতে তুমি মোটামুটি তুমি আমাদের সলিড টপিকগুলো পড়া শেষ। এইবার তুমি মোটামুটি সরি ডিসেম্বর জানুয়ারিতে, তুমি মোটামুটি ফেব্রুয়ারি থেকে, অথবা তুমি চাইলে এখনের দিনের একটা সার্টেন টাইম রাখতে পারো, 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখতে পারো ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য। তুমি এখন শুরু করলা তোমার ট্রান্সলেশন প্র্যাকটিস। পরীক্ষার জন্য তুমি টপিক টার্গেট করে, তুমি যদি 30টা, আমি 30টা ধরলাম, মিনিমাম ধরলাম 30টা এডিটোরিয়াল তুমি নিজে নিজে ট্রান্সলেশন করবা এবং রিট্রান্সলেশন করবা। রিট্রান্সলেশন মানে কি? তুমি প্রথমে একটা ইংলিশ ট্রান্সলেশন, তুমি ইংলিশ একটা এডিটোরিয়াল তুমি নিলা, নিয়ে এটা তুমি বাংলা করলা, তোমার মতো করে বাংলা করলা, তোমার বাংলা থেকে আবার ইংলিশ করো তুমি। তার প্রথমে ইংলিশ থেকে বাংলা করলা, আবার তুমি যে বাংলাটা করছো সেই বাংলা থেকে আবার ইংলিশ করো, এরকম তুমি 30টা করো, নিজে নিজে তুমি করলা। এখন করতে গিয়ে তুমি হচ্ছে যে তুমি কনফিউজ হয়ে যাবা যে ট্রান্সলেশন ভুল হয়েছে নাকি শুদ্ধ হয়েছে। তুমি কেমনে বুঝবা? তোমার ভুল শুদ্ধ চিন্তা করার দরকার নেই, তুমি শুধু প্র্যাকটিস করবে, শুধু অনুশীলন করবে তুমি, হ্যাঁ। আর তুমি যে স্টেপগুলো ফলো করতে পারো, একটা আর্টিকেল তুমি 2বার পড়ে ফেললা, 10% হয়তো তুমি ভালো করে বুঝতে পারো নাই, আর্টিকেলটা কি নিয়ে বলছো এটা তুমি বুঝছো, আর্টিকেল তুমি 2বার পড়ে ফেলছো আগে। 3 নাম্বার বারে তুমি যেটা করলা, তুমি অজানা যে ভোকাবুলারিগুলো সেগুলো ডিকশনারি থেকে তুমি নিজে নিজে খুঁজে বের করলা। এখন ডিকশনারিতে খোঁজাটা তোমার জন্য অনেক পরিশ্রম সাধ্য। যে ওয়ার্ডগুলো তুমি খুঁজে বের করছো সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমার মনে থাকবে।
তার ফলে যেটা হবে, মোটামুটি তুমি 30টা এডিটোরিয়াল যদি তুমি ট্রান্সলেশন করো, নতুন যে ওয়ার্ডগুলো আসছে, নতুন তোমার 300 থেকে 350 ওয়ার্ড আসবে। দেখবা ঘুরে ফিরে ওই ওয়ার্ডগুলো বারবার আসতেছে। তাহলে 30টা যদি তুমি এডিটোরিয়াল যদি তুমি প্র্যাকটিস করে ফেলো, মোটামুটি ঘুরে ফিরে দেখবে একই ওয়ার্ড আসতেছে। তোমাকে নতুন করে আর তোমার ভোকাবুলারি মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, তাই তুমি নিজের মতো করে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করলা, ভুল শুদ্ধ বোঝার তোমার দরকার নাই। এখন তুমি চিন্তা করলা, আচ্ছা পিটুয়েতে যারা ভর্তি হয়েছে, হ্যাঁ কম্বোবেশে যারা, আমাদের অলরেডি মাস্টার ক্লাস হয়ে গেছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে, রিটেনের কম্বোবেচ হয়েছে, এবং আমাদের 46 রিটেন প্রোগ্রাম হয়ে গেছে ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর। মিজান খুবই ভালো ক্লাস নিচ্ছে। সেই ভিডিওগুলো যদি আবার দেখো তাহলে তোমার এখানে প্র্যাকটিস হয়ে যাবে। আর ভুল শুদ্ধ বের করার জন্য তুমি যে এত রেট থাকবে, একটা কাজ করতে পারো। তুমি একটা পত্রিকা ধরলাম প্রথম আলোর, প্রথম আলো তুমি হচ্ছে যে ওর ইংলিশ ভার্সনে গেলা, ইংলিশ ভার্সনে গিয়ে তুমি এটাকে বাংলা কর, ইংলিশ ভার্সন করে তুমি নিজের বাংলা প্র্যাকটিস করলা। এরপরে বাংলা ভার্সন এসে দেখো কতটুকু তোমার মিলছে। অথবা বাংলা ভার্সনটাকে তুমি ইংলিশ করো, প্রথম হলো বাংলা ভার্সনে তুমি গেলা, হ্যাঁ বাংলা ভার্সনে গিয়ে তুমি একটাকে তুমি ইংলিশ, বাংলা থেকে ইংলিশ করলা, করার পর ইংলিশ ভার্সনে যাই দেখো ওটা মিলছে কিনা। আরও সোজা আছে, তুমি পুরো আর্টিকেলটা কপি করে চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটি তোমাকে ট্রান্সলেট করে দিবে। কিন্তু আমি বলবো চ্যাট জিপিটিকে প্রথমে ওকে না দেওয়ার জন্য, প্রথমে তুমি নিজে নিজে কষ্ট করে ট্রান্সলেশন করবা, ভুলভাল করবা, করার পরে এরপর তোমার মনে অশান্তি লাগতেছে, শুদ্ধটা তুমি জানতে চাচ্ছ, এরপরে তুমি চ্যাট জিপিটিকে দিয়ে ওর হাতে ট্রান্সলেশন এবার করাও, ওটার লাস্ট স্টেজ। কিন্তু প্রথমে কাজটা করিও না, কাজটা করতে গেলে তুমি ট্রান্সলেশন প্র্যাকটিসটা প্রপারলি হবে না। এখানে আমরা একটা জিনিস খুবই ভুল করি, যে হচ্ছে যে আমরা যখন ট্রান্সলেশন প্র্যাকটিস করতে বলি বা রিটেনে কোনো কিছু যখন আমরা, বিশেষ করে এক্সাম যখন নেই, তখন তোমরা খুব উদ্গ্রীব থাকো যে এটা সঠিক উত্তরটা কি হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নিজের ফিটনেসটা বাড়তেছে কিনা তোমার। কারণ এগুলো তো কোনো কিছু পরীক্ষা আসবে না, যেটা আসবে না তাহলে তুমি প্র্যাকটিসটা যে করলা ওটা তোমার অ্যাসেট। তাহলে ভুল শুদ্ধ জানার গুরুত্ব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করতেছো সেটা। তুমি যদি আমাদের এখানে ভর্তি থাকো, তো সেক্ষেত্রে তোমার অলরেডি তোমার সাথে ফোল্ডার শেয়ার করা আছে, তুমি সেই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে তোমার কতটুকু ভুলশুদ্ধ তোমার হইতেছে। এখন আসলে আমি নিউজ পেপারের কথা বলি, এই পত্রিকার আর্টিকেলগুলো তুমি এখন তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। কারণ তুমি এখন সাগর মহাসাগরে তুমি পড়ে গেছো, আগের তোমার ডিসেম্বর জানুয়ারি শেষ, একদম ফেব্রুয়ারি মার্চে আসো। এখন এগুলো থেকে তুমি কি পড়বা, এটা নিয়ে আমি তোমাদেরকে একটু একটু এখন হেদায়ত দিব। হ্যাঁ, দেখো তোমার মনের মধ্যে যে প্রশ্নটা আসে, যে হচ্ছে যে ভাই আমি অনেক লিখতে চাই, লিখতে তো পারি না, এখন হাত দিয়ে লেখা আসে না কেন আমার? হ্যাঁ, হাত দিয়ে লেখা আসে না আমার, কোনো কিছু আমার মাথায় আসে না আমার, হ্যাঁ লেখা আসে না কেন আসলে? শুনো, আমরা যেটা বলি ব্রেদ ইন ব্রেদ আউট। এখন তুমি যদি শ্বাস ছাড়তে চাও, আরে ভাই আগে তো শ্বাস নিতে হবে, শ্বাস নিয়ে বাতাস ঢুকাইলে না তুমি পরে শ্বাস ছাড়তে পারবা। তা তোমার কাজ হচ্ছে আগে অনেক কিছু তুমি পড়বা, অনেক কিছু পড়ার অভ্যাস যদি তুমি করো, এরপরে তুমি 2 লাইন লিখতে পারবা। কারণ কোনো টপিকে তোমার 20 পেজ যদি পড়া থাকে, তুমি 1 পেজ লিখতে পারবা। এখন যারা মনে করে যে ওই বইটি পড়বে না, পত্রিকা কলাম টলাম কিছু পড়বে না, এই মুহূর্তে রেফারেন্স বই পড়ার খুব একটা সময় নেই, আমি শুধু পত্রিকার কলাম পড়বো এখন এই মুহূর্তে আমরা। তাহলে কলাম টলাম যদি আমরা যদি না পড়ি, তাহলে আমরা শুধু লিখতে পারবো, এই সামর্থ্য অর্জন করবো, এইটা আসলে খুব আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা। তাহলে আসো, আমরা হচ্ছে এখন যেহেতু আমাদের ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসের মধ্যে আমরা আমাদের সলিড টপিকগুলো শেষ করে ফেলছি, এবং আমরা মহাসাগরে আমরা পা দিছি। তাহলে মহাসাগরে পা দেওয়ার জন্য আমরা রেগুলার আমরা পত্রিকার আর্টিকেলগুলো পড়বো। তাহলে কি কি পড়বো একটা আমার সাথে সাথে একটু সবাই একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে আমার সাথে খেয়াল করো। হ্যাঁ, তুমি হচ্ছে যে আহ, প্রথম হলো ই পেপার সাবস্ক্রিপশন কিনবা। হুম, এখন মনে হয় একটা অফার চলতেছে ওদের। তুমি একদম 15 জুলাই থেকে শুরু করতে পারো, আগে আমি এইগুলো শেষ করি তারপরে 15 জুলাইতে যাবো আগে। হ্যাঁ, দেখো ফিচারটা, এই যে ফিচার কত, 4 4 নম্বর, হ্যাঁ দেখো 4 নম্বর, এখান থেকে তুমি আইডিয়া পাবা কি কি পড়বা তুমি। আসো এই ফিচার, তাহলে এই ফিচারগুলো আমরা কি জন্য পড়বো? বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বিডি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সব কিছুর জন্য। হ্যাঁ, তাহলে প্রথমে প্রদেশের বার্ষিকীতে যে ক্রোড়পত্র দিছে, এখান থেকে আমরা কিছু কমন কিছু আর্টিকেল পাবো এখানের মধ্যে। পাঠচক্র থেকে গণ অভ্যুত্থান, গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, নাহিদ ইসলামের কলাম। তাহলে এটা পাঠচক্র থেকে ওরা কিভাবে একটা গণ অভ্যুত্থান রূপ দিচ্ছে, এখানে সে ধাপে ধাপে সে তো অভিজ্ঞতাটা বর্ণনা করছে, তুমি অভিজ্ঞতাটা পড়লা মনোযোগ দিয়ে, বাকিটা 9 পৃষ্ঠাতে 9 পৃষ্ঠাতে বাকিটা দেখো। তাহলে তুমি নিজে চিন্তা করো আর্টিকেলটা গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার পাঠচক্র টাইপের লাইব্রেরি টাইপের জিনিস গুরুত্ব কি সেখানে পেয়ে যাবা। কোটা আন্দোলন থেকে সরকার পতন, গুরুত্বপূর্ণ আর্টিকেল, এটা পড়লা যে কোটা আন্দোলন শুরু হয়েছিল কিভাবে। তাহলে তুমি এইটা মোটামুটি তুমি যদি পড়ো, তাহলে তোমার হেডলাইনগুলো সুন্দর হবে, তুমি তথ্যবহুল তুমি দিতে পারবে এখানের মধ্যে। হ্যাঁ, দেখো এখানের মধ্যে
তোমার হেডলাইনগুলো যেরকম, হ্যাঁ, এই দেখো জনগণ নেমে আসুন, হারুনের ভাতের হোটেল, তো হারুনের ভাতের হোটেল এরকম ধরো তুমি যে ইউজ করতে হবে এরকম না। তুমি হচ্ছে যে ধরো এখানের মধ্যে আন্দোলনের সময় কমন কি স্লোগান ছিল, সেই স্লোগানগুলো তুমি হেডলাইন হিসেবে ইউজ করতে পারো, নীল কলমে লিখতে পারো সেগুলো, তাহলে তোমার জুলাই বিপ্লব নিয়ে কিছু আসলে তুমি খুব সুন্দর করে তুমি হচ্ছে যে ফুটে তুলতে পারবা। আর্টিকেলে তুমি পড়লা যে কোটা আন্দোলন থেকে সরকার পতন কিভাবে হলে পুরো আন্দোলনটা এখানে বিস্তারিত বর্ণনা আছে। তা আলাদা করে এখানে অন্য জায়গাতে নোট করতে হবে না, এখানে এটাই নোট, এটা তোমার বড় নোট এখানের মধ্যে একদম। 5 জুন থেকে যখন হাইকোর্টের রায় যখন শুরু, তাহলে 5 জুন হাইকোর্টের রায় থেকে শুরু হয়ে একদম 5 আগস্ট চূড়ান্ত বিজয় পর্যন্ত, স্বৈরাচারের পতন পর্যন্ত পুরো জিনিসটা তুমি এখানের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ একবারে, তোমার আলাদা করে নোট করা লাগতেছে না তোমার। এইবার প্রথম দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে। আমাদের সম্মিলিত সাহস পড়তে পারো। ওকে, এখানে কিন্তু মেয়েদের আম, তোমার হচ্ছে যে নেতৃত্বের ব্যাপার বলা হয়েছে এখানের মধ্যে, যে কোটা আন্দোলনে তোমার হচ্ছে মেয়েদের যে ভূমিকা, তাই এই যে যুক্ত হলো মেয়েরা, এটা পড়তে পারো এখানের মধ্যে। তো এটা রিলেটেড প্রশ্ন আসতে পারে যে নারী ক্ষমতায়ন বা এগুলো। তারপরে যদি যাই, আমরা হচ্ছে যে এখানে ওই দিন হচ্ছে যে আর মনে হয় আমাদের, ওই দিন হচ্ছে আমাদের সেটা মুহূর্ত এটা লাগবে না। তা পড়তে পারো দীর্ঘতম জুলাই, পড়তে পারো জুলাইয়ের মধ্যে কি কি হয়েছিল, তুমি একটু ছোট ছোট করে নোট করে রাখলা। মাঝে ছাড়া এক চুলো নড়বো না, ভাইয়ের বুকে রক্ত কেন, উম সমতা আত্মমর্যাদা আন্দোলন, এটা পড়তে পারো। এটা বললে তোমার জনসংখ্যার যে তোমার বাংলাদেশ বিষয়গুলির যে টপিকটা, বাংলাদেশ বিষয়গুলিতে একটা টপিক হচ্ছে তোমার জনসংখ্যা, তাহলে জনসংখ্যা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাহলে তোমার ওই টপিকের মধ্যে ওই টপিকের সাথে যায় এই টপিকটা, সমতা বা আত্মমর্যাদা আন্দোলন, এবং এখানে তোমার হচ্ছে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এখানে যে অবদান সেটা রিলেটেড কিছু জিনিস পাওয়া যাবা। তুমি জাস্ট পড়বা, তুমি গোত্র করবা। প্রাণপণ থেকে অবস্থায় ফেরতে পারেনি, আচ্ছা এটা হলো স্মৃতিকথা, কার্ফিউ দিনগুলোতে কার্টুন। তাহলে আমরা প্রথম 4 নম্বর সন্তানদের পাশে, ওকে, তাহলে আমরা 4 নম্বর আমরা গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল পেয়ে গেলাম, হ্যাঁ। তাহলে মোটামুটি 4 নম্বর আমাদের হয়ে গেল। ওকে, কথা প্রকাশের কাছে হয়েছিলাম এখানের মধ্যে সাহসের প্রথম রাত। ওকে, এরপর আমরা 5 নম্বরে যাব। প্রদেশের বার্ষিক আর্টিকেলগুলো কিন্তু তোমার হচ্ছে যে মোটামুটি ওরা ভালো করে ট্রাই করছে এখানের মধ্যে, তাহলে মোটামুটি কমন অনেক কিছু তোমার কাভার হয়ে যাবে এখানের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ টপিক, বাংলাদেশের বর্তমানে ভবিষ্যৎ। তাহলে এই আর্টিকেলটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার বাংলা দ্বিতীয় পত্র রচনাতে কাজে লাগবে, তোমার ইংলিশ আসাতে কাজে লাগবে, বাংলাদেশ বিষয়গুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সব জায়গায় কাজে লাগবে। তাহলে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ এখানের মধ্যে একটা আর্টিকেলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, হ্যাঁ, এটা পড়লা। তারপরে আসো সংবিধানের সংস্কার, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সংবিধান টপিকের মধ্যে তোমার ওই যে 70 অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা হচ্ছে, তার প্রধানমন্ত্রী তোমার কয় টার্ম থাকতে পারবে, দ্বিকক্ষ বিষয় আইনসভা নিয়ে কথা হচ্ছে, তাহলে এইটা পড়লে মোটামুটি তোমার একটা আইডিয়া চলে আসবে সংবিধান সংস্কার নিয়ে যে কি কি প্রস্তাব আসতেছে, তাহলে এটা আলাদা করে নোট করা লাগতেছে না তোমার, হ্যাঁ, হেডলাইন থেকে বোঝা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমার হচ্ছে যে সংবিধান সংস্কার গুরুত্বপূর্ণ খুবই, সামনে আমরা আসবো। সংস্কার পড়লা, ডিফারেন্ট টপিক তো নিতে পারো, তুমি টিবিএস নিতে পারো, কারণ আন্দোলন সবচেয়ে বেশি আবার টিবিএস এবং তোমার প্রথম আলো ডেইলি স্টার। আন্দোলনের সময় তোমার হচ্ছে আমার পাশে তো টিবিএস ছিল, তো নতুন মানুষের গণতন্ত্র রাজনৈতিক দল, তাহলে বিসিএস এর মধ্যে টপিকগুলো তোমার রাজনৈতিক দল, হ্যাঁ, তোমার রিটার্নের মধ্যে সরকার ব্যবস্থার মধ্যে, তাহলে এইটা পড়ে ফেলা ভালো করে টপিকের সাথে যায়। তাহলে এই রচনাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র সম্ভব নয়। তাহলে এগুলো পড়লে তোমার এই যে কনসেপ্ট গ্রো করতেছো তোমার আস্তে আস্তে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের দিকে তুমি ঢুকে যাচ্ছ, তাহলে এটা তুমি বললা। নির্বাচন ব্যবস্থা সংস্কার খুব গুরুত্বপূর্ণ, এটা পড়ে ফেললা। জরুরি সংশোধনী পড়ে ফেললা, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এগুলো। জুডিশিয়াল স্টেটসম্যানশিপ খুব গুরুত্বপূর্ণ, পড়ে ফেললা। তারপরে বিজেপি সংস্কার খুব গুরুত্বপূর্ণ, 1 কোটি স্টার, হ্যাঁ, পড়ে ফেললা এগুলা। এগুলো কোথাও না কোথাও তোমার কাজে লাগবে, 1 কোটি স্টার। বেকারত্ব মোকাবেলা 10 দফা পদক্ষেপ, 10 কোটি স্টার, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ টপিক। বেকারত্ব মোকাবেলায় 10 দফা প্রস্তাব পড়ে ফেলা, তাহলে তুমি এরকম লিখতে পারো বেকারত্ব মোকাবেলায় কোশ্চেন কোশ্চেন যদি আসে, কর্মসংস্থান প্রশ্ন বাস্তব হাল নাগাদ, এটা পড়ে ফেলবা, বা বেকারত্ব রিলেটেড আনসার দিতে পারবা। নীতির ঘাটতি ভবিষ্যতে চ্যালেঞ্জ, এটা মূল্যস্ফীতি মারাত্মক গুরুত্বপূর্ণ, 1 কোটি স্টার, এটা মারাত্মক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার দরকার নাই, তুমি সেটা এমনি পড়বা। মূল্যস্ফীতি অন্তরালে কেমন মূল্যস্ফীতি হচ্ছে, এখানে টাকা চাপাচ্ছে কেমনে, সেই জিনিসগুলো এখানে মধ্যে তুমি অনেক কিছু পেয়ে যাবা। তারপর আসো খেলাফি ব্যাধি, তাইলে টপ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমার হচ্ছে যে আওয়ামী লীগ যখন তোমার হচ্ছে যে 9 সালে যখন ক্ষমতা আসে তখন খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি, হ্যাঁ, আর ওরা যখন ক্ষমতা থেকে যায় তখন 2,11,000 কোটি টাকা, এটা প্রথম আলো 4 নম্বর, এরপরে আরো খেলাপি ঋণ বেরোচ্ছে। তাহলে ওরা গত 15 বছরে আহ, কিছু ডেটা তুমি দিতে পারো ব্যাংকিং সেক্টর লুট নিয়ে, বিশ্বের কোথাও ব্যাংকিং ব্যবস্থার ইতিহাসে এত বড় লুটপাট পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই।
ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আমাদের এখান থেকে এতটা লুটপাট করে না, আওয়ামী লীগ যতটা লুটপাট করছে। তাহলে এই রিলেটেড তোমার একদম পিন পয়েন্ট জানতে হবে যে পুরো ব্যাংকিং সেক্টরটা ড্যামেজ করে দিচ্ছে। অ্যাসালাম একলাই হচ্ছে তোমার, ওরা 1 লাখ কোটি টাকার উপর ওরা লুটপাট করছে। তাইলে এটা দুনিয়াতে হচ্ছে যে একটা মানে অত্যাশ্চর্য ঘটনা, মানে এত ম্যাসিভ স্কেলে পুরো পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই। এই লেভেলের লুটপাট পৃথিবীতে কোনোদিনও ঘটে নাই, ব্যাংকিং সেক্টরের ইতিহাসে ঘটে নাই এই জিনিসটা। তাইলে এই যে ব্যাংকার থেকে এত লুটপাট হয়ে গেল, তুমি এখানের মধ্যে কিছু কোটেশন মনে রাখবা তুমি। যেমন ইফতেখারুজ্জামান চৌধুরীর ওখানে ওনার একটা কোটেশন আছে যে এই পর্যন্ত কত লাখ কোটি লুট হয়েছে। তারপরে কত 17 বিলিয়ন ডলারের একটা হিসাব পাবা যে আমাদের ডলার লুট লুট হয়েছে কিভাবে। তাহলে এই যে ব্যাংকিং সেক্টরের এখানের মধ্যে তুমি অনেকগুলো তথ্য পেয়ে যাবা, প্লাস তুমি এখানের মধ্যে একটা লিখতে হবে কিভাবে, তুমি একটা আইডিয়া পেয়ে যাবা তুমি। হ্যাঁ, আলটিমেটলি তুমি তো কনসেপ্ট থেকে লিখবা। তারপরে তোমার হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলছে, কিছু কোটেশন মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, অর্থনীতি তো শেষ করে দিচ্ছে অর্থনীতি সেক্টর, শুধু নট অনলি মানে এখন তো আমরা এটা মূল্য দিতে হবে। মানে আফসোস লাগে এটা যে আমরা মূল্য দিতে হবে। আচ্ছা, এই রিলেটেড আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে পরীক্ষা কেমন প্রশ্ন আসতে পারে? এই যে ব্যাংকিং সেক্টরে যে লুটপাট যেটা হয়েছে হাসিনার আমলে, এইটার তোমার এখন তুমি কি কেমন সমাধান করবা, প্রস্তাব কিছু প্রস্তাব দাও। তাহলে তুমি এখানে তোমার লিখে দিতে, তোমাকে তুমি আর নোট করার কি আছে, তুমি এই দুই থেকে তিনবার করে পড়বা, কনসেপ্ট পুরো করবে, তুমি কিছু পয়েন্ট লিখে রাখবা খাতার মধ্যে। ওকে, তাহলে তোমার জন্য এখানে রেডিমেড সমাধান করে দিছে। অর্থনীতি আস্থা স্থাপনে আগামী 6 মাসে সরকার করণীয় 1 কোটি স্টার, মারাত্মক দুর্দান্ত লেভেলের গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। একদম তোমার হচ্ছে যে বাংলাদেশ, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশের ফের সব জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ে ফেললা এটা। তাহলে আমরা 5 নভেম্বর পড়ে 4 দিন করে আর্টিকেল করছে, 6 নভেম্বর যে একটু কারা কারা পড়ছে এগুলো, সিক্স এম ক্লাবে পড়ানোর কথা এগুলো, সিক্স এম ক্লাবে পড়ানোর কথা পড়ছো তোমরা এগুলো? সিক্স এম ক্লাবের মেম্বার আছেন এখানে? হাই, সিক্স এম ক্লাবের লোকজন নাই এখানে? শীতের তো পড়ানোর কথা এগুলো, তাই না? সিদ্ধার্থগুলো পড়ানোর কথা সিক্স এম ক্লাবে, আমি পড়াইতে বলতে সবগুলো। এরপর আসো, অভ্যর্থনা পড়ার সময় সৃষ্টি করছে আলী রিয়াজের কলাম পড়তে পারো, গুরুত্বপূর্ণ আলীর কলাম পড়তে পারো, যে কি সম্ভাবনা ক্রিয়েট হয়েছে অভ্যুত্থানের কারণে, পড়তে পারো। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ভিন্ন জাতি সত্য অন্তর্ভুক্ত, খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের জনসংখ্যার আমরা হচ্ছে যে কভার করে, পড়ে ফেলে। এগুলো কোনো কিছু তুমি মুখস্থ করবে না ভাই, 2 থেকে 3 বার পড়বে শুধুমাত্র কনসেপ্ট 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 কনসেপ্ট, দুই পাতা যাতে লিখতে পারো। দেশক সবার বৈদেশিক নীতি সংস্কার জরুরি, খুব গুরুত্বপূর্ণ, তাহলে ইন্টারন্যাশনাল কাজে আসবে। প্রতি এখন থেকে তুমি পড়তে পারো, তুমি টানা পড়তে পড়তে তুমি বিরক্ত হয়ে যাবে না, তাহলে এগুলো পড়তে পারো। সংখ্যালঘু নির্যাতনের প্রেক্ষাপট মারাত্মক গুরুত্বপূর্ণ, এই আর্টিকেলটা একদম 1 কোটি স্টার, মারাত্মক গুরুত্বপূর্ণ আর্টিকেল, কারণ এখন ওই টপিক চলতেছে। হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তারপরে তোমার হচ্ছে যে আর কি আছে এখানের মধ্যে, উন্নয়নের দ্রুত গতির জন্য শুধু স্থানীয় সরকার, স্থানীয় সরকার, হ্যাঁ স্থানীয় সরকার, এটা সরকার ব্যবস্থা, এটা আমাদের এটা কমন টপিক, এটা পড়ে ফেলবা। যোগাযোগ ব্যবস্থা পড়ে ফেলবা। আচ্ছা, তারপরে আসো গোছানো, সবকিছু গোছানো তোমাদের পত্রিকা। আর কি আছে, বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে মারাত্মক গুরুত্বপূর্ণ আর্টিকেল, কারণ আমাদের এনার্জি সেক্টরটা পুরো ড্যামেজ করে দিয়েছে পুরাই। মানে আমাদের এনার্জি সেক্টর বলে কিছু নেই, মানে এনার্জি সেক্টর বলতে পুরো ড্যামেজ করে আমাদের কুইক টেন্টাল এবং তোমার হচ্ছে আদানি ফাদানি দিয়া পুরো জিনিস ড্যামেজ করে দেওয়া হয়েছে। তাহলে আদানি চুক্তিগুলো জানবা, আদানি এখানের মধ্যে দেশ বিরোধী যে চুক্তিগুলো ছিল 25 বছর পর্যন্ত আমরা বেরোতে পারবো না এখান থেকে, এরকম আরো যে জিনিসগুলো ছিল যেগুলো কুইক টেন্টাল দিয়ে যেরকম আমাদের জ্বালানি খাত ড্যামেজ করে দেওয়া হয়েছে মোটামুটি। তাহলে এগুলো একটু বিস্তারিত পড়বা, এখানের মধ্যে অনেক কিছু সেগুলো পেয়ে যাবা এখানের মধ্যে। হ্যাঁ, এই যে ওদেরকে তোমার হচ্ছে যে জ্বালানি ক্ষেত্রে কোন লেভেল লুটপাট হয়েছে, তাহলে তুমি কিছু এখানে কিছু তুমি কোটেশন তুমি মুখস্থ করলা, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা বলছে যেগুলো। হ্যাঁ, তাহলে এই রিলেটেড এখানে তুমি কিছু আর্টিকেল পেয়ে যাবে এবং এখানে সমাধানের কিছু প্রস্তাব পেয়ে যাবা। এবং তোমার হচ্ছে যে ফায়েজ ভাই কিন্তু অলওয়েজ জ্বালানি খাত নিয়ে অনেক দিন ধরে কথা বলতেছে, এখানে পেয়ে গেলা। জনপ্রশাসন, এটা হচ্ছে তোমার এইগুলো, এটা মেবি ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু জনপ্রশাসনকে পুরো রাজনৈতিকীকরণ করে ফেলা হয়েছে, যে তোমার যে সরকার ক্ষমতা থাকবে ওই সরকারের মতো কাজ করবে সে, এরকম হয়ে গেছিল 15 বছরে। তাহলে এটার সমাধান কি সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে বলছে, এটা মোস্ট প্রবাবলি আমাদের ভাইবার রিলেটেড। এটা আমাদের প্রাসঙ্গিক থাকবো লাগবে না। পুলিশ ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, প্রজা পরিষ্কারে যেতে চাও, পুলিশ। তারপরে হচ্ছে যে শিক্ষা সংস্কার গুরুত্বপূর্ণ, এটা কোনটা আরেকদিন আছে লাস্ট, শেষ। নারী সামনে পুরুষালী ধমক, এটা আছে নারী ক্ষমতা রিলেটেড, তো আমরা আগে পড়ছিলাম, পড়তে পারো। স্বাস্থ্য ব্যবস্থা পড়তে পারো, স্বাস্থ্য ব্যবস্থা সেগুলো নাকি ইনক্লুসিভ, পড়তে পারো একটু। ওকে, লাস্ট হচ্ছে যে তাহলে কত, 4 5 6 7 7 দিন লাস্ট, এটাই ওদিন শেষ দিন সম্ভবত খুব বেশি ভালো আর্টিকেল নাই। হার্ড কপি, হ্যাঁ হার্ড কপি পাওয়া যাবে, তুমি ওই ইয়ে করে তুমি হচ্ছে যে প্রথম আলোর ইয়েতে গিয়ে তুমি হচ্ছে যে ইয়েতে কিনতে পারো, হকারকে বললে ওদের উপরে পত্রিকা বিক্রি করে, সেখান থেকে কিনতে পারো। এগুলো তুমি প্রিন্ট করে নিতে পারো, এগুলো প্রিন্ট করে নিতে, কেন প্রিন্ট করে দেখাচ্ছি, রাজপথের কবি লাগবে না। এদিন বেশি গুরুত্বপূর্ণ নাই, শেষ দিন নাই, শেষ দিন হচ্ছে আমি দেখছিলাম, শেষ দিন হচ্ছে খুব বেশি নাই।
মৃত হিসাব রেখেছি। পড়তে পারো যে কতজন মারা গেল এখানের মধ্যে, হিসাব আছে এখানের মধ্যে। এটার তোমার ডেটাটা এখানের মধ্যে এখানে নিতে পারো। যদি আমি বলতেছি একজন মারা যায় নাই, হ্যাঁ, বাট এখান থেকে তুমি ডেটা পাবা যে আসলে কত মারা গেছে, আমি প্রথম হিসাব রাখছি এখানের মধ্যে রিপোর্টিং এর মধ্যে। তাহলে হচ্ছে যে যে বাড়িতে এদিন খুব বেশি নাই, বেশি নাই। আচ্ছা আমি দেখাচ্ছি তুমি কি এগুলো প্রিন্ট করবে কিভাবে। তুমি যে কোনো একটা আর্টিকেল উপরে ক্লিক করলা, এই যে ক্লিক করলা, ক্লিক করলে এই তুমি এখানের মধ্যে এই দেখো, তুমি এটাকে এখানের মধ্যে কই প্রিন্ট কই, কন্ট্রোল পি দাও। এই কন্ট্রোল পি দিয়া তুমি এখন সেভ করবা, সেভ করে সেভ এস পিডিএফ প্রিন্ট প্রিন্ট করতে পারো। অথবা তুমি হকারকে বললে তুমি সে তোমার কালেক্ট করে দিবে। ওকে, তাহলে এটা পড়লা। হুম, গ্রুপে আছে, গ্রুপে দিয়ে দিব না। এর বাইরে এইবার আসো গুরুত্বপূর্ণের মধ্যে, আর্কাইভের মধ্যে। এবার গুরুত্বপূর্ণ কিছু তোমার আর্টিকেল দেখায়, তাহলে এগুলা পড়ে মুখস্থ করে ফেলবো, এগুলো মুখস্থ করবো। এই জনগণ, আর্টিকেল গুলো কি জন্য পড়তে বলছে? মুখস্থ কনসেপ্ট। ওকে, দেখো মোটামুটি তোমার হচ্ছে যে 5 আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে তোমার প্রথম প্রতিদিন গ্রোয়িং কনসেপ্ট, হ্যাঁ, কারণ আমরা এখন আমরা অসীম সাগরে পড়ে গেছি। সাগর পাড়ে দিতে হলে আমাদের এখন কনসেপ্ট গ্রো করতে হবে। প্রতিদিন শুধু প্রথম প্রথম পাত্রটা দেখে যাবা, শুধু ফার্স্ট পেজ, সাধারণত বিজয় হাসানের বিদায়, এই আর্টিকেল ভালো করে পড়লা, তাহলে তোমার জুলাই বিপ্লবে কিছু আসলে তুমি রিলেটেড কিছু জিনিস লিখতে পারবা এখানের মধ্যে। আচ্ছা এখানের মধ্যে আমরা 6 তারিখ না 7 তারিখ প্রত্যেকদিন করে যাবা, একদিন করে যাবা তুমি। প্রথম পাতাটা দেখবা এখানের মধ্যে কি কি আছে, কিছু না কিছু নিয়ে লিখছে প্রত্যেকদিন প্রথম প্রথম পাতায়। অন্তর্বর্তী সরকার স্ট্রাকচারটা পড়ে ফেললে এখান থেকে। তাই আর আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর সহ ওরা ওরা কাভার করছে মোটামুটি অনেক আর্টিকেল। শপথ, এটা হচ্ছে যে গুম হওয়া ব্যক্তিদের জন্য গুম গুরুত্বপূর্ণ টপিক, গুম নিয়ে সম্পদ ওরা কাভার করছে। আমি যাচ্ছি একটু পরে, আমি যেটা দেখাতে চাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে যে ইস্যু ভিত্তিক করা ইয়ে করছে নতুন যাত্রা। তা না, না, ইস্যু ভিত্তিক যে মানে ব্যাংকিং সেক্টর ড্যামেজ করেছে কিভাবে প্রতিটা জিনিস সম্পর্কে ওরা কাভার করছে, সেগুলো তুমি হেডলাইনের মধ্যে পাবা। তুমি প্রতি হেডলাইনটা আগা যাও, মন্ত্রণালয়, এটা না, সেপ্টেম্বরে, আমি একটু সেপ্টেম্বরের আগা যাই, হ্যাঁ। প্রতিদিন শুধু হেডলাইন গুলো দেখে যাবা। তো ব্যাংকিং সেক্টরে কি হয়েছে, জ্বালানি খাতে কি হয়েছে, এখানে মধ্যে অ্যাসালাম কি করছে এগুলো, হ্যাঁ। এই ধরো আমাদের রেল সংস্কার, তাহলে রেল নিয়ে তুমি আর্টিকেলটা পড়ে ফেললা, এই রেল নিয়ে এটা পড়ে ফেললা এখানের মধ্যে, তাহলে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি এখানের মধ্যে তুমি এটা কাজে আসবে, এটা 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 পড়ে ফেললা, হ্যাঁ। এখানে যেটা আছে তোমার হচ্ছে চিটং থেকে তোমার কক্সবাজার যেটা, ওটাতে একদম অবস্থা ভীষণ খারাপ ওটা। তাহলে এরকম তুমি কমন কমন যে আর্টিকেল গুলো আছে এখানের মধ্যে তুমি একদম ওরা সাজায় লিখে দিচ্ছে, সেগুলো পড়ে ফেললে হয়ে যাবে। নিউ রিটেন কম্পিউটার্স ক্যানেল 43 রিটেন প্লাস 43 কোম্পানি ব্যাচ, এরকম না, এরকম না। ওকে, আচ্ছা এটা তোমরা খুঁজো, ব্যাংকিং এর জন্য আলাদা করে পাবা, ব্যাংকিং সেক্টর আলাদা করে পাবা, এসআলএম নিয়ে আলাদা করে এটা কাভার করছে ওরা, জ্বালানি খাত আলাদা করে কাভার করছে, হ্যাঁ। তোমার হচ্ছে যে শেখ পরিবার নাম থাকলে পরিবার চালু, যুক্তরাষ্ট্র অগ্রাধিকার, এটা পড়তে পারো, একটু হালকা আইডিয়া রাখতে পারো। তাহলে প্রত্যেকদিন তুমি মোটামুটি তুমি 5 আগস্টের পর থেকে তুমি প্রত্যেকদিন পত্রিকার হেডলাইনগুলো দেখে যাবা। দেখলে তুমি মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো আর্টিকেল পাবা, শুধু তুমি জাস্ট প্রতিদিনের ইয়েটা ফার্স্ট পেজে দেখে যাবা, দেখে গিয়ে কাভার স্টোরি, যেটা কাভার স্টোরির মধ্যে দেখবা যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, ওটা পড়ে ফেলবা, আইডিয়াটা রাখবা এখানের মধ্যে। এই ধরো এটা বললো তুমি ব্যবসায়ীদের জন্য কি সুরক্ষা দিতে হবে, হ্যাঁ। এই যে দেখছো আর্টিকেল দিচ্ছে এখানের মধ্যে, এই যে ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 1,89,000 কোটি টাকা, এটা আরো বাড়ছে এখন, হ্যাঁ। গত জুনে ছিল এত, তবে এটা এখন আর বাড়ছে কেন, কারণ প্রকৃত খেলাপি ঋণ এই যে এই জিনিসটা, অর্থনীতিবিদদের মধ্যে প্রকৃত খেলাপি ঋণ প্রায় 5 লাখ কোটি টাকা, 5 লাখ কোটি টাকা এখন, কারণ এখন হচ্ছে যে ওই আসালামের খেলাপি ঋণগুলো সব বেরোচ্ছে এখানের মধ্যে। আগে হলে যেগুলোকে যে খেলাপি ঋণগুলো এগুলোকে রেগুলার ঋণ হিসেবে দেখানো হতো এগুলোকে, তাহলে এগুলো সব বেড়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। তাহলে এখন তাহলে এগুলো তুমি আশা করি বুঝতে পারছো। এখন অনেকের মধ্যে যে প্রশ্ন ব্যাপারটা কাজ করবে যে ভাই আমি যে রেগুলার আর্টিকেলগুলো পড়তেছি এর ফলে আমার কি উপকার হবে। যে উপকারটা হবে, তুমি মোটামুটি তুমি বিভিন্ন টপিকের উপরে তুমি অন্তত অনলাইন অনলাইনে হচ্ছে যে তোমার হচ্ছে যে ইয়াতে টপিক্যাল সার্চ করা যায় না। আচ্ছা টপিক ওয়াইজ সার্চ একটু দেখাই দেই। এটা হচ্ছে অনেকের জন্য নিয়ম হতে পারে টপিক ওয়াইজ। ধরো তুমি হচ্ছে যে বের করতে চাচ্ছ যে তোমার হচ্ছে যে জ্বালানি খাত, তুমি বের করলা জ্বালানি খাত দুর্নীতি, হ্যাঁ, বের করতে চাইলা কিসে, প্রথম আলো পত্রিকায়। তাহলে সাইট লেখো, সাইট কোলন দাও, কোলন দিয়ে লেখো প্রথম আলো .com, হ্যাঁ।
সাইট কোলন প্রথম আলো ডট কম, স্পেস নেই কোনো। এখন দেখো তুমি এখানের মধ্যে এই যে দেখো জ্বালানি নীল, ওরা পুরো একটা আর্টিকেল করছে এখানের মধ্যে, হ্যাঁ। তাহলে এই যে জ্বালানি পুরো আর্টিকেলটা এটা পড়ে ফেলে তাহলে তোমার নোট করা লাগতেছে না তোমার এখানের মধ্যে। ওকে, পুরো এখানের মধ্যে ওরা সব বলে দিচ্ছে এখানের মধ্যে, মোটামুটি অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এটা খুব বেশি বিস্তারিত না, এর বিস্তারিত আর্টিকেল আছে ওদের। টিবিএস এরকম আর্টিকেল করছে এরকম, টিবিএস থেকে পেয়ে যাবে। তাহলে তুমি কি নিচে কোন পত্রিকা, ধরো তুমি লিখলা যে তুমি হচ্ছে যে তুমি ডেলিস্টে তুমি সার্চ দিতে চাও, তোমার হচ্ছে যে তুমি লিখলা যে ধরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে ডেলিস্টার কি কি লেখছিস, তাহলে তুমি সার্চ দিবা সাইট ডেইলি স্টার ডট নেট, ডট নেট নাকি ডট, ও দা ডেইলি স্টার, সরি, দা ডেইলি স্টার ডট নেট। তাহলে কি হলো এখানের মধ্যে, এই টপিকে সার্চ করাটা ভালো জিনিস, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তাহলে তুমি যে কোনো টপিকের উপরে তুমি চাচ্ছ সবগুলো আর্টিকেল পড়ে ফেলতে, তাহলে তুমি এখন তুমি যে কোনো আর্টিকেল তুমি হচ্ছে এখান থেকে তুমি সার্চ দিয়ে পাই গেছো, এগুলো পড়ো বসে বসে। ওকে, বুঝতে পারছো? ডেলিসার মধ্যে সেম, তুমি হচ্ছে যে এরকম কমন যে টপিকগুলো সেগুলো পড়বা, টিভিএস এর মধ্যে সেম। তাহলে তুমি প্রথম আলো, ডেলিসার, টিভিএস, এই তিনটা পত্রিকার মধ্যে মোটামুটি তুমি হচ্ছে যে আমাদের 15 জুলাই থেকে তুমি বেসলাইন ধরে এরপর যত গুরুত্বপূর্ণ আর্টিকেল আসছে সবগুলো তুমি হচ্ছে সুন্দর করে পড়ে ফেলো। তাহলে কি লাভ হবে তোমার, যে লাভটা হবে কি মোটামুটি যেই কোনো টপিকে যেরকম প্রশ্ন আসবে আসুক তোমার, তুমি অ্যাটলিস্ট আধা পেজ হলেও লিখতে পারবা। হ্যাঁ, তুমি কল্পনা করতে পারবা না যে তোমার কত উপকার হবে তোমার যে আর্টিকেলগুলো যদি পড়ো, কারণ কোনো বই পুস্তক পড়ে কোনো লাভ হবে না, এগুলো কমন আসবে না, কিছুই কমন আসবে না তোমার। তাহলে তুমি যে কোনো একটা টপিকের উপরে এই যে তুমি পড়তেছো মাথার মধ্যে দেখবে আইডিয়া কাজ করবে। ধরো তোমার তোমার প্রশ্ন আসলো যে এরকম অন্তর্বর্তী সরকার তোমার হচ্ছে যে করণীয় কি বা কি করতে পারে, এই যে বললা ব্যবসায়ীদের জন্য কাজ করতে হবে, ব্যবসায়ীরা বলছে কিছু দাবি দেওয়া, ওই লাইনটা মাথা চলে আসবে, এই ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি করলে ব্যবসায়ীরা এগুলো করে দিবে, এরকম লাইন পর্যন্ত তোমার মাথায় আসবে। তাহলে আসো আমরা বাংলাদেশ বিষয়গুলি শুরু করি। বাংলা বিষয়গুলির উপর 200 নম্বর পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখানে টপিকগুলো তোমরা জানো, এখানের মধ্যে কি কি আছে। এখানে আমাদের এখানে অপশন থাকতে পারে, নাও থাকতে পারে। 10টা প্রশ্নের মধ্যে 20 করে 200 এরকমও থাকতে পারে। আবার ওরা চাইলে প্রশ্নের মধ্যে ভেরিয়েশন আনতে পারে, এটা পিএসসির ইচ্ছা। এখানে টপিকগুলো মাসে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, অর্থনীতি, পরিবেশ, রাজনীতি, সংস্কৃতি, জাতীয় বিষয়গুলি, কৃষি সম্পদ, শিল্প বাণিজ্য, প্রিলিতে যেরকম টপিক ছিল ওরকমই টপিক এখানের মধ্যে, হ্যাঁ। এখানের মধ্যে তোমার টোটাল 10টা প্রশ্ন থাকবে, 20 নম্বর করে, 200 নম্বর এরকম হতে পারে। তারপর তোমার হচ্ছে যে শর্ট কোশ্চেন টাইপের থাকতে পারে। আবার আমাদের যেমন 37-এর প্রশ্ন আসছিল এরকম, যে একটা প্রশ্নের মধ্যে 4টা করে অপশন, একটার মধ্যে 5 নম্বর, হ্যাঁ, এরকম আসতে পারে। ওটা পিএসসির ইচ্ছা, ও যেভাবে খুশি সেভাবে দিতে পারে। তাহলে তুমি কি কি টপিক ভালো করে পড়তে পারবা, যেগুলোর মধ্যে একদম কাঁচা নাম্বার, যেগুলো তুমি নম্বর উঠাতে পারো। সংবিধান, কি কি বলো সংবিধান থেকে, এখন ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কিসের ভিত্তিতে হয়েছে, কিসের ভিত্তিতে হলো ইন্টারিম গভর্নমেন্টটা, আছে সংবিধান, ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিছু নাই, কেমন হয়েছে তাহলে জনগণ, ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে হয়েছে, তাই না? কারণ এখন তো তোমার কাছে না পালা গেছে, তাহলে কি করবে তাহলে প্রধানমন্ত্রী যদি সে যদি পদত্যাগ না করে, তাহলে তো হচ্ছে যে আম, তোমার পার্লামেন্ট ভাঙবে না, তাই না? এখন সে পালা গেছে, তুমি কি করবা তুমি এখন এখন তো তোমার অবস্থা ও নাই, তাহলে কি করবা? এখন রাষ্ট্রপতি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বলছে যে ভাই আপনারা একটু আমাদের একটু সাহায্য করেন, একটা আমাদের পরামর্শ দেন। সুপ্রিম কোর্ট বলছে ঠিক আছে রাষ্ট্রপতি ভাই আপনি তাহলে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর্ম করার জন্য নির্দেশ দিতে পারেন। তাহলে রাষ্ট্রপতি ভাই তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য সে উদ্যোগে জারি জারি করছে, এই এই এগুলো করে ফেলবা। তারপর সংবিধান থেকে কি সংস্কার, খুব গুরুত্বপূর্ণ। এই যে 70 অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা হচ্ছে, ফ্লোর ক্রসিং খুব গুরুত্বপূর্ণ, এরকম সমসাময়িক সংবিধান থেকে কি কি টপিক খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়ে ফেললা, এগুলো একদম কাঁচা নাম্বার, এগুলো থেকে তোমার নাম্বার মিস হবে না। এখানে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থেকে, তারপর তোমার হচ্ছে যে এখন আমরা এখানে এই যে আমাদের বিশেষ করে নির্বাহী বিভাগের যে অনুচ্ছেদগুলো, প্রধানমন্ত্রীর কয়টা টার্ম করা যায়, 2টা টার্ম করার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তারপর নির্বাচন সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে সমসাময়িক যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সংবিধানের সাথে, এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলবা। সংবিধান হুবহু লিখতে হবে না, কোনো কিছু হুবহু লিখতে হবে না, তুমি জাস্ট মূল ভাবটা অক্ষুণ্ণ রাখবা, তুমি তোমার ভাষায় লিখে ফেলবা। এখন এই ডাটা খাতাটা বানাইতে বলছিলাম আমি আরো আগে, এটা হচ্ছে আমাদের 46-এর রিটেন যখন আমরা আরো আগে শুরু করছিলাম তাদের জন্য। তোমরা এরকম ডাটা খাতা মাথা বানাইতে তোমাদের টাফ হবে, তুমি বাজার থেকে ডাটা খাতার ডাটা বক্স কিনে ফেলবা, বই পাওয়া যায়, ডাটা বই পাওয়া যায়, ডাটা বক্স, অথবা আরো বিভিন্ন বই পুস্তক পাওয়া যায় বাজারে, সেগুলো কিনে ফেলো, তোমার জন্য নোটফোট করার তোমার টাইম নাই। তবে তুমি একটা কাজ করবা, তুমি নিজের একটা ডায়েরি বানাবা, বা একটা তোমার একটা নোট খাতার মধ্যে বিভিন্ন টপিকের উপরে 2 থেকে 3টা, হ্যাঁ আনুপাতিক ইলেকশন, 2 থেকে 3টা পয়েন্ট লিখে রাখবা। তোর জ্বালানি সমস্যা,
জ্বালানি সমস্যা টপিক লিখে ওখানের মধ্যে তুমি কিছু পয়েন্ট লিখে রাখবা, যাতে করে পরীক্ষার হলে তোমার পয়েন্টগুলো যাতে মাথায় আসে, আচ্ছা এই পয়েন্ট, তাহলে তুমি প্রতিটা পয়েন্টে 2 থেকে 3 লাইন করে লিখলে মোটামুটি তুমি হাফ পেজ বা 1 পেজ 1.5 পেজ তোমার লেখা হয়ে যাবে তোমার। তাহলে তুমি যখন পত্রিকা থেকে আর্টিকেলগুলো পড়বা, তখন তুমি একটা খাতার মধ্যে তুমি জাস্ট মেইন 4 থেকে 5টা পয়েন্ট লিখে রাখবা এখানের মধ্যে, এই কাজটা করতে পারো, তাহলে খাতা রিভিশন দিলে তো মনে পড়বে, আচ্ছা এখানে এই পয়েন্টগুলো আমরা কথা বলতে পারি। আর নিজের নোট করা খাতা রিভিশন দেওয়াটা সোজা, তাই না? খুব দ্রুত রিভিশন দেওয়া যায় অন্যের বই রিভিশন দেওয়ার তুলনায়। সেক্ষেত্রে তুমি এই পত্রিকা থেকে যা পড়তেছো তুমি জাস্ট ছোট ছোট করে তুমি পয়েন্টগুলো তুমি নোট করে রাখলা, জাস্ট পয়েন্ট লিখে রাখলা। হ্যাঁ, এখন আন্তর্জাতিকের মধ্যে আমরা এটা পড়ে ফেলছিলাম, যেহেতু এটা একদম আমাদের সহজ টপিক ছিল, সহজ না মানে দ্রুত পড়ে ফেলা যায়, এই দুটো আমরা বাদ রাখছিলাম, এটা আমরা পড়ি নাই। এখন এই দুটো আমরা পড়বো, আমরা মহাসাগর আছি এখন। তাইলে অ্যানালাইটিক যে কোশ্চেন, এখানের মধ্যে আমাদের 3টা প্রশ্ন আনসার দিতে হয়, প্রত্যেকটাতে 15 করে, মোট 45। কি কি আসে? জাতিসংঘ, বিভিন্ন শক্তিধর দেশের মধ্যকার সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থা এবং উদ্যোগ, হ্যাঁ এগুলোতে প্রশ্ন আসে, আন্তর্জাতিক বিরোধ, আন্তঃরাষ্ট্রীয় বিরোধ, এগুলা প্রশ্ন আসে। তাহলে তুমি প্রিভিয়াস প্রশ্নগুলো যদি তুমি যদি দেখো, ও বাংলাদেশ বিষয় বিল কবে দিবা, এটা তো আমরা তো টাইম, এখন তো আমরা অসীম সময় আগাচ্ছি নুসরাত। আমরা তো ডিসেম্বর জানুয়ারিতে আমরা শেষ করে আসছি এই পর্যন্ত, আমরা ডিসেম্বর জানুয়ারিতে আমরা এ পর্যন্ত শেষ করে আসছি, এই শেষ আমাদের ডিসেম্বর জানুয়ারি এই শেষ করে আসছি। এখন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমরা এখন অসীম সাগরে আছি আমরা এখন। এখন আমাদের কোনো টাইম নেই, আমরা রেগুলার পড়াশোনা করবো, রেগুলার পত্রিকা পড়বো, আর্টিকেল পড়বো, ট্রান্সলেশন করবো, এডিটোরিয়াল পড়বো, বই পড়বো। আমরা এখন সমুদ্রে আছি আমরা এখন, আমাদের এখন কোনো সীমানা পরিসীমা নাই, শুধু এখন শুধু পড়বো, এখন হাতে যা পাই তাই পড়বো। ঠিক আছে, এখন আমাদের কোনো টাইম টেবিল নাই। তাইলে আমরা এইখানে অ্যানালিটিক্যাল থেকে তুমি যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন দেখবা, খেয়াল করবা এখানে প্রচুর প্রশ্ন আছে সমসাময়িক ইস্যুর উপরে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আগে প্রত্যেকটা সাবজেক্টেরই পড়া শুরু করবা কিভাবে, 35 থেকে 45 আগে সলভ করবা, তারপরে পড়বা। তাহলে আন্তর্জাতিক সেম প্রবলেম সলভিং, এখানের মধ্যে একটা থেকে একটা উত্তর দিতে হয়, এটাও একদম রিসেন্ট টপিক, সমসাময়িক। এটা প্রবলেম দিবে, সেই প্রবলেমে তোমার একটা সমাধান দিতে বলবে। এখন আমি কিছু টপিক তোমাদেরকে দিব যেগুলা 46 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে ওয়েবিনার শেষ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। সংবিধানের ব্যাপারে কি করবা, তুমি প্রিলিতে যা যা পড়ছিলা ওটা আমি রিভিশন দিবা, ওগুলো তুমি পড়বা। ওগুলো পাশাপাশি তুমি প্রথমে কি করবা, আগে প্রথম কাজ হচ্ছে 35 থেকে 45 পর্যন্ত যা যা আসছিল এগুলো সলভ করলা। এগুলো সলভ করে তোমার আইডিয়া হয়ে গেছে না, তো এটা সলভ করতে তোমার কতক্ষণ লাগবে, তোমার 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা পড়ে ফেললা, এখানে যা যা আসছে এখানের মধ্যে। এগুলো পড়ার পরে তুমি দেখবা ম্যাক্সিমাম জিনিস তুমি প্রিলিতে পড়ে আসছো সংবিধানের মধ্যে, তাহলে সেই জিনিসগুলো তুমি আরেকবার রিভিশন দিয়ে দিলা তুমি। ক্লিয়ার? এবার আসো আমরা যেটা বলতেছিলাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আলোচনার। এখন আমরা যখন কোনো টপিক নিয়ে লিখতে যাই, আমার ধারণা হচ্ছে আমরা হচ্ছে পাতার পর পাতা যদি লিখতে পাই, তার মনে হয় আমরা অনেক নাম্বার পাবো। পাতার পর পাতা লিখতে পারলে আমরা অনেক নাম্বার পাবো না আসলে। এখানে তুমি কম লিখো বেশি নাম্বার পাইতে পারো, তাহলে তোমার লেখাটা হবে যুক্তি নির্ভর এবং তথ্যভিত্তিক। সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমরা প্রস্তুতি নিব প্রশ্নভিত্তিক না। মনে রাখবা, মহাসাগরের প্রস্তুতি প্রশ্নভিত্তিক নিতে হয় না, প্রস্তুতি নিবা টপিক ভিত্তিক। টপিক ভিত্তিক প্রস্তুতি নিবা, গুরুত্বপূর্ণ 30 থেকে 40টা টপিকের উপর তুমি কিছু পয়েন্ট নোট করে রাখবা, কিছু যুক্তি, কিছু তথ্য, যে রেফারেন্স তুমি খাতার মধ্যে নোট করে রাখলা, যাতে করে ওই টপিক রিলেটেড যা কিছু আসুক না কেন, ওই টপিক থেকে এসে আসুক, টপিক থেকে অ্যানালিটিক্যাল প্রশ্ন আসুক, টপিক যা কিছু আসবে আসুক, তুমি বানায় একটা কিছু লিখে ফেলছো। এই জন্য প্রস্তুতি কখনো প্রশ্ন ভিত্তিক নিবা না, প্রস্তুতি নিবে অলওয়েজ টপিক ভিত্তিক। যত বেশি টপিকের উপরে তুমি দখল প্রতিষ্ঠা করতে পারো। এখন আসো আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়ে দিচ্ছি, এই টপিকগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। তাহলে প্রথমে আসবে জুলাই বিপ্লব, সোশ্যাল বিজনেস, এসডিজি। আমি সবার প্রশ্ন আনসার দিব। এসডিজি বাংলাদেশের অবদান কি কি, অবদান না সরি, তোমার অগ্রগতি কি কি হয়েছে। 3-0, একদম তুমি এটাকে জামা করে ফেলবা। 3-0 জামা করে ফেলতে হবে একদম, 3-0 নিয়ে তুমি যা কিছু পারো। 3-0 মধ্যে কি কি আছে, জিরো পভার্টি, জিরো কার্বন এমিশন, আর হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। তাইলে পভার্টি, আনএমপ্লয়মেন্ট, কার্বন এমিশন রিলেটেড যা কিছু বাবা একদম তুমি জামা করে এগুলো পড়ে ফেলবা। যত তথ্যের মধ্যে যা কিছু পাবো নোট করে রাখবা, পয়েন্ট 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 নোট করে। ফাউন্ডিং ফাদার্স অফ বাংলাদেশ, তাহলে এখানের মধ্যে COP29, হ্যাঁ COP29 ফাউন্ডিং ফাদার্স এর মধ্যে আগে আগে পড়বা এখানের মধ্যে। আমরা যদি শুরু করি, পিছন থেকে যদি শুরু করি, তাহলে শেরে বাংলা, তাইলে এখানের মধ্যে
শেরে বাংলা, সরোয়ার্দী। সরোয়ার্দী। তারপর হচ্ছে যে পেছন থেকে আসি, মাওলানা ভাসানী। তারপরে আর কাকে কাকে, যাদের অবদানে আমরা হচ্ছে যে স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, আমাদের সেক্টর কমান্ডারেরা, ওসমানী, এরকম ওনাদেরকে পড়ে ফেলবে একটু। তারপর তোমার হচ্ছে যে এখানের মধ্যে আমাদের পাকিস্তান স্বাধীনতা আন্দোলন যদি ধরি, তাহলে সেক্ষেত্রে তোমাকে জিন্নাকে পড়তে হবে। যদি পাকিস্তান স্বাধীনতা আন্দোলন যদি ধরো, তাহলে জিন্নাকে পড়তে হবে, জিন্নার অবদান কি পড়তে হবে এখানের মধ্যে। পৃথিবীতে খুব কম মানুষই সংখ্যালঘুদের জন্য দেশ গঠন করতে পারছে, তার মধ্যে একজন হলো জিন্না। পৃথিবীর খুব কম মানুষই পারছে এটা। এটা এটা মানে আম, অনেক বড় একটা ব্যাপার যে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশ বানানো, এটা সহজ কথা না এটা। মুসলিমদের সংখ্যালঘুই ছিল, আলাদা দেশ পাইছে তারা। পানি সমস্যা খুব গুরুত্বপূর্ণ, পানি সমস্যা। তাইলে এই পানি সমস্যার জন্য আমাদের যে ফেনীতে বন্যা হলো, তাহলে বন্যা, আমাদের বন্যা একদম তুমি জামা জামা করে ফেলবা, বন্যা লালমনিরহাট ফেনী যে বন্যা হয়েছে, জামা জামা করে ফেলবা, বন্যা একদম ভালো করে পড়তে হবে। পানি সমস্যার জন্য ইন্ডিয়া যে বার্তা দিছে এগুলো ভালো করে ফেলবা। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার হ্রাস, যেহেতু সরকার এটা নিয়ে কথাবার্তা বলতেছে, পরিবেশ নিয়ে তো অবশ্যই পড়বা ভালো করে, COP29 পড়বাই। তার পলিথিনের ব্যবহার হ্রাস নিয়ে পড়বা। পলিথিন ব্যবহার হ্রাস তুমি কি করতে পারবা এগুলা, কোটা সিস্টেম, সংবিধান সংস্কার একদম তামা তামা করে ফেলতে হবে। তুমি পত্রিকার মধ্যে পেয়ে যাচ্ছ। ব্যাংকিং সেক্টর লুটপাট একদম তোমাকে তথ্যভিত্তিক তোমাকে জানতে হবে। তোমার রিটার্ন ভাইবা সব জন্য সমাধান কি কি, তোমার ব্যাংকিং সেক্টর সমাধান কি করবে তুমি, শুধু তুমি লুটপাট তো বললে হবে না, সমাধান কি করবে তুমি এখন। হ্যাঁ, তাহলে এই যে টাকা ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করা, তারপরে আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়া, তারপরে তুমি লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া, আইনজীবী ফার্ম নিয়োগ দেওয়া, মামলা করা, এগুলো করা। তারপর এগুলো করার মাধ্যমে এগুলোতে সমাধান দিবা। রেমিটেন্স ফ্লো বাড়ানো, রিজার্ভ বাড়ানো, এগুলো বলবা, তাহলে এইটা গুরুত্বপূর্ণ। মুদ্রা পাচার, মুদ্রা পাচার করার কারণে আমাদের কি কি সমস্যা হয়েছে, মুদ্রাস্ফীতি কিভাবে হইলো, জিনিসপত্রের দাম কেমনে বাড়াই গেল, খুব গুরুত্বপূর্ণ, এটা পড়ে ফেললা, আমরা 46-এ পড়াইছিলাম এটা। উচ্চ মূল্যস্ফীতি, হাসিনা মুদ্রানীতি এবং উচ্চ মূল্যস্ফীতি, তাহলে এখানের মধ্যে হাসিনা কি করতো, সে হচ্ছে টোটালি কোনো নিয়ম কানুন মানতো না, ও কোনো সিস্টেম নিস্টেম না। বাংলাদেশ ব্যাংকের বলে আমি যেমন কই এমনি চলবে, আমি সরকার, আই এম দ্য গভর্নমেন্ট, আমি সরকার, বাংলাদেশ ব্যাংকের কোনো কথা হবে না এখানে, আমাদের টাকা চাপাতে বলতে টাকা চাপাও। তাহলে এর ফলে আমাদের কি কি সমস্যা হলো এই মুদ্রানীতির কারণে, এবং উচ্চ মূল্যস্ফীতি হয়ে গেল। আর $1 বিপরীতে আমাদের টাকার মান পড়তে পড়তে 125 টাকা চলে আসছে। তাহলে এই প্রবলেমগুলো তোমাকে সুন্দর করে ফুটে তুলতে হবে এগুলো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম, এ পর্যন্ত কতজন হয়েছে, কত 15 বছরে, এবং গুম কেমন হয়েছে, বিস্তারিত পড়বা। অন্তর্বর্তীকালীন সরকার আগে বলছি, সরি এটা অন্তর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার হবে, এটা পড়লা। ডক্টর ইউনিভার্সিটি পড়লা। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, এটা আইডিয়া রাখবা যে কোন প্রজেক্টে কেমন কি অবস্থা হয়েছে, এবং সেগুলোর প্রতিকারের জন্য আমরা কি করতে পারি সামনে। পার্বত্য চট্টগ্রাম অস্থিরতা, তাহলে এখানে তুমি গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে নিয়ে আসবা যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে তোমার হচ্ছে যে আমাদের ত্রিমুখী একটা অস্থিরতা, এদিক দিয়ে মিয়ানমার অস্থিরতা করছে, ইন্ডিয়া ইন্ডিয়া করতেছে, আমরা দখল করে ফেলবো। আবার এদিক দিয়ে হচ্ছে এখানের মধ্যে আমাদের তোমার হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তারা অনেকেই স্বাধীনতা সংগ্রাম চালানোর জন্য বলতেছে, ওরা বলতে ওরা স্বাধীন করে ফেলবে। তো এই যে ত্রিমুখী যে সমস্যাটা, এটা তোমাকে ফুটে তুলতে হবে এখানের মধ্যে, মানে তুমি কনসেপ্ট গুলো শিখবা যে এখানের মধ্যে আমার কি কি সমস্যা আছে। একদিকে মিয়ানমার, মিয়ানমার ঝামেলা করতেছে, সদস্য গোষ্ঠী আছে কিছু, ওরা ঝামেলা করতেছে, ইন্ডিয়া ঝামেলা করতেছে, হ্যাঁ, তার সমাধান কি করবো আমরা, তাহলে এটা ভালো করে কনটেক্সটটা বুঝবা। সাম্প্রদায়িক উত্তেজনা যেটা চলতেছে এবং সম্প্রীতি রক্ষার্থে কি করবা, খুব গুরুত্বপূর্ণ। ব্যাকগ্রাউন্ড থেকে তুমি শুরু করবা যে বাংলাদেশে এই উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা কেন লাগানো হয়, হ্যাঁ, যে এই রাজনীতিবিদদের সাম্প্রদায়িক দাঙ্গাতে লাগানো হয়। তো এখন শেখ হাসিনা ফিরে আসার একটা ওয়ে আছে যে সাম্প্রদায়িক দাঙ্গাটা লাগানো হয়, উনি মোটামুটি $1 এখানে ইনভেস্ট করতেছে যে কেমন সাম্প্রদায়িক দাঙ্গাটা লাগাবে। তাহলে এটা কেমনে প্রিভেন্ট করবা, সম্প্রীতি কেমন রক্ষা করবা, করে ফেলবা। বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব, এখানে কি পরিমাণ যে একটা ইম্পর্টেন্ট একটা লোকেশন আমরা আছি, এবং বঙ্গোপসাগরে এত টাকা পয়সা এত সম্পদ আছে এখানের মধ্যে, এটা কেমনে কাজে লাগানো যায়, এটা ভালো করে পড়বা। রেমিটেন্স বিপ্লব পড়তে হবে ভালো করে, যে জুলাই বিপ্লব আমরা হচ্ছে যে সফল হওয়ার পিছনে যে কয়টা কারণ ছিল, তার একটা হলো রেমিটেন্স। প্রবাসীরা যখন বলে আমরা রেমিটেন্স পাঠাবো না, তো পলক কি বলছে, পলক দেখতে রেমিটেন্স, ইন্টারনেট বন্ধ করলে রেমিটেন্স বন্ধ। এরপর সে কি বলছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে আরে ভাই তাড়াতাড়ি নেট খুলে দেন, নাহলে তো রেমিটেন্স আসবে না। তাহলে এই প্রেক্ষাপটটা এখানে আমাদের প্রবাসীদের কি ভূমিকা বাংলাদেশের মধ্যে, এই জুলাই বিপ্লবে কি ভূমিকা ছিল প্রবাসীদের, এটা পড়ে ফেলবো সুন্দর করে। সেন্ট মার্টিন নিয়ে, সেন্ট মার্টিনের মধ্যে তোমার হচ্ছে যে এখানে এত বেশি পরিবেশ বিপর্যয় হয়েছে, এখানে এত বেশি দূষণ, এত বেশি প্লাস্টিক দূষণ, সেন্ট মার্টিনের অবস্থা ভয়ঙ্কর খারাপ, এবং সেটা
রীতিমতো একটা তোমার বিপর্যয়কের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। তো সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য তুমি কি কি সমাধান দিতে পারো সেটা ভালো করে পড়ে ফেলবা। হুন্ডি, মানি লন্ডারিং, কমোডিটি বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এগুলো তুমি কি কি করবা, তুমি যে টিসিবি ট্রাক, বা তুমি কেমনে কেমনে দাম কমাবা, এগুলো তোমার ব্যাপার, তুমি চিন্তা ভাবনা করো, পত্রিকার আর্টিকেল পড়ো, তুমি তোমার মতো করে নোট করো। ইন্টারন্যাশনাল যদি আসি, আমরা কি নির্বাচন, রিপাবলিকানরা কি কি বলতেছে, সামনে কি করবে না করবে, এগুলো পড়ো ভালো করে। ইরান ইসরায়েলের মধ্যে প্রক্সি যুদ্ধ চলতেছে, এটা ভালো করে পড়বা। গাজা যুদ্ধ, অলরেডি তোমার 40,000 মতো মানুষ হত্যা করে ফেলছে ইসরায়েল। চিকেন নেক, ভারতের চিকেন নেক, এটা গুরুত্বপূর্ণ ইস্যু। ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি, যেহেতু এই প্রথমবার মধ্যে বিটকয়েন 1,01,00,000 টাচ করছে, এবং এখন তোমার হচ্ছে যে ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সির যুগ। তো তোমাকে এই টপিকটা ভালো করে পড়লাম। জেনোসাইড, মেডিকেল রিলেটেড আসতেছে ভাই। জেনোসাইড, গাজা জেনোসাইড, আমাদের বাংলাদেশে যে জেনোসাইড করলো, এটা পড়ে ফেললা। নবায়নযোগ্য জ্বালানি পুরো দুনিয়ার এখন হট টপিক। ডি ডলারাইজেশন, পৃথিবীর অনেকে বলতেছে আমরা ডলারের আধিপত্য মানি না, তাহলে ডি ডলারাইজেশন ভালো করে পড়ে ফেলবা। হ্যাঁ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গ্লোবালি খাদ্য সমস্যা। ইউক্রেন বিশ্বের খাদ্যের একটা বড় একটা অংশ যোগান দেয়, তাহলে এখন আমরা একটা খাদ্য সমস্যা পড়ে গেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম পরে জামা করে ফেলতে হবে। সাইবার অ্যাটাক, এবং তুমি কিভাবে নিরাপত্তা বিধান দিবা। ন্যাটো, আর এটা তো অলওয়েজ সবসময় পড়ি আমরা, অর্থনীতি সমীক্ষা 2024 এবং তোমার হচ্ছে যে বাজেট, মানে এটা যে বছর বিসিএস রিটার্ন হয় ওই বছরের সমীক্ষা এবং বাজেট পড়ে ফেলতে হয়। এটা নর্মাল, আমরা সবসময় পড়লাম। এখন এখানে আমি সবগুলো টপিক তো আনি নাই, এখানে আমার কাছে যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই টপিকগুলো আমি নিয়ে আসছি। এই টপিকগুলোর উপরে তুমি যদি মোটামুটি একটু আহ, খাতার মধ্যে জাস্ট পয়েন্টগুলো নোট করে রাখলা, যাতে করে এই টপিকগুলো যদি পরীক্ষা আসে, যে কোনোভাবে যদি আসে, তুমি এগুলোর উপরে মোটামুটি তুমি এক পেজ আধা পেজ যাতে তুমি লিখতে পারো, এরকম ভাবে টপিকগুলো তুমি পড়বা, কোনো কিছু মুখস্থ করার না এখানে। কারণ তুমি জানুয়ারির পরে যতদিন সময় পাচ্ছ, তোমার কাজ হচ্ছে প্রস্তুতি, তোমাকে শুধু আগে নিয়ে যাও। হ্যাঁ, রোহিঙ্গা পড়তে পারো, রোহিঙ্গা এখন খুব বেশি রিলেভেন্ট না, বাট একটু তারপরে পড়তে পারো, খুব রিলেভেন্ট না। ও, এখনো বলে নাই, দেখেন আরেকটা আছে এখানের মধ্যে। ও, ওপেক তো এখন খুব গুরুত্বপূর্ণ টপিক। ফাইভ আইস নাইন, তোমরা জানো ফাইভ আইস কারা কারা আছে, তাইলে ফাইভ আইস, নাইন আইস, 14 আইস, গুরুত্বপূর্ণ টপিক। ব্রিক্স, ব্রিক্স খুব চেষ্টা করতেছে এখন আমেরিকার থেকে কেমনে বাইরে আলাদা একটা অর্থনীতি করা যায়। অফশোর ব্যাংকিং, বাংলাদেশে অফশোর ব্যাংকিং চালু হয়েছে এখন। নোট শুধু পয়েন্ট লিখবা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, নোট কেমন করবা, এখন নোট কার টাইম আছে তোমার, শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবা কি কি আছে। ওপেক প্লাস, সফট কারেন্সি, হার্ড কারেন্সি। এতক্ষণ মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।